আমাদের এই কোর্স থেকে নতুন কিছু আমরা শিখব ইনশাআল্লাহ। তো আই হোপ দেখতে পাচ্ছি সবাই, তাই না? স্লাইড সবাই স্লাইড দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? আচ্ছা, সো দ্য নেম অফ মাই কোর্স ইজ ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। সো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এই কোর্সটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং বলেন বা হচ্ছে যে আমাদের মানে প্রোগ্রামিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। মানে প্রথমে তো আপনারা তো মোটামুটি যেহেতু সিপি করে আসছেন বা স্ট্রাকচার প্রোগ্রামিং করে আসছেন, ওপি করে আসছেন, সো দ্যাট একটা বেসিক নলেজ হয়েছে। এখন চাইলে হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি, একাধিক যোগ করতে পারি, এতটুকু পর্যন্ত আমাদের নলেজ হয়েছে। তারপরেও সামনে কিছু করতে পারি কি না পারি সেটা আলাদা কথা। অনেকে শিখছে, অনেকে শিখি নাই, অনেকের বেসিক ক্লিয়ার হয়েছে, অনেকের বেসিকলি, বাট উই নো সামথিং অ্যাবাউট প্রোগ্রামিং বা অ্যাবাউট থিঙ্কিং বা অ্যাবাউট অ্যানালাইজিং সামথিং। অ্যাটলিস্ট এতটুকু কিন্তু আমরা যেতে পারছি, যেহেতু মানে উই হ্যাভ ডান আওয়ার CP1, তাই না? এখন সময় আসছে যে আমরা এর চেয়ে একটু সামনে আগানো, অর্থাৎ বলতে পারেন যে প্রোগ্রামিংয়ের এই সেমিস্টারে আপনাদের হচ্ছে শেষ কোর্স, মানে এই ডাটা স্ট্রাকচার প্লাস হচ্ছে CP2 আছে মনে হয়। এই দুটা হয়ে গেলে মানে প্রোগ্রামিংয়ের মানে ডাইরেক্ট প্রোগ্রামিংকে আপনাদের সাথে পরিচয় করানো বা প্রোগ্রামিং নলেজটাকে জাস্ট শুধু প্রোগ্রামিং নিয়ে কাজ করানোর জন্য যেটা, সেটা এই সেমিস্টার থেকে শেষ। এরপর থেকে হচ্ছে আস্তে আস্তে আপনাদের অ্যাপ্লাইডে যাবে, অ্যাপ্লিকেশনে যাবে। লাইক প্রোগ্রামিং শেষ না, প্রোগ্রামিং 4 বছর মধ্যেই আছে, বাট অ্যাপ্লিকেশনাল লেভেলে যাবে। লাইক জাভা ওপি আপনারা করছেন, এখন কিন্তু ওপি দেখানো হচ্ছে না, ওপির অ্যাডভান্স লেভেলে যাবে। মনে করেন যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এই কোর্সটা আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন। আপনি চাইলে জাভা দিয়েও করতে পারেন, চাইলে C++ দিয়ে করতে পারেন, সি দিয়েও করতে পারেন, পাইথন দিয়েও করতে পারেন, বাট যার যেটা ভালো হয়। আমি ক্লাসে যেহেতু লাস্ট সেমিস্টারে C++ পড়ানো হয়েছিল, সো দ্যাট হয়তো ট্রাই করবো C++টাকে যদি দেখানো, বিকজ অফ C++টা খুব কাজে লাগে আমাদের প্রোগ্রামিং কন্টেস্টের জন্য। আর মে মাসে প্রোগ্রামিং কন্টেস্ট আছে, হ্যাঁ। তো মানে আগামী মাসে হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট আছে, আপনাদের আরেকটা ইন্ট্রা আছে, আর এরপরে হচ্ছে যে আপনাদের ইয়ে আছে, একটা রোবো সকার আছে আর লাইন ফ্লোর আছে, মানে এই তিনটা আছে আপনাদের কন্টেস্ট আছে। এবারে কন্টেস্ট আছে মানে সিঙ্গেল প্রাইস কি প্রাইস বুঝি মানে হচ্ছে আপনার কন্টেস্টিং হচ্ছে আপনার বছরের পাশাপাশি হচ্ছে লাইন ফ্লোর দুটো আছে, লাইন ফ্লোরটা আছে, রোবো সকার আছে, আর হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট আছে, শুধু ওই প্রোগ্রামিং কন্টেস্ট দিয়ে। তো আশা করি আমরা খুব দ্রুতই কাজ শুরু করতে পারবো। আর এবার বেশ লড়াই হবে, বিকজ অফ আপনাদের আগে লড়াই করার লোক কম ছিল, এবার স্টুডেন্ট অনেক বাড়ছে। সবচেয়ে বড় কথা 14 ব্যাচ 13 ব্যাচ দুটোই হচ্ছে, কিন্তু দে আর ওয়ার্কিং অন সামথিং। আই হোপ ইয়া জানেন, তাই না? ওরা কিন্তু কাজ করতেছে অনেক। না জানি। তো কাহিনী হচ্ছে কি যে আমরা আর এমনিতে তো ছেলে মেয়েদের হবেই, শুধু মেয়েদের একটা আছে আর কি, গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট, ওইটা নিয়ে কাজ করা, ওটা মনে হয় ম্যাডামরা করবে আর কি। তো আই হোপ এবার প্রোগ্রামিংয়ের উপরে অনেক কিছু ইয়া করা হবে, এবং যারা মনে করেন যে ভালো কাজ জানে, পারে বা বোঝে, এদেরকে দিয়েও একটু কাজ করানো হবে। মানে সামনে যেহেতু বেশ কিছু কাজ আছে, বা সামনে যেহেতু কন্টেস্ট বাইরে আছে, বা আমাদের দেশে মানে এই ঢাকা রিজনাল কিছু জিনিস আছে, সো দ্যাট আমরা চেষ্টা করব প্রোগ্রামিংটাকে আরেকটু ভালো করে শেখার। এবং এখনকার দিনে কন্টেস্টগুলো জেতা যায় না যদি না ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্পর্কে ভালো না থাকে। সো আমরা দেখার চেষ্টা করবো, আমরা তো এখন জাস্ট শুরু করলাম, টপিকগুলো দেখার চেষ্টা করবো কী কী আছে না আছে। আমি জাস্ট ছোটো একটা স্লাইড বানিয়েছি একটু আগে বসে, একটু জাস্ট দেখানোর চেষ্টা করি। সো হোয়াট ইজ ডাটা, আমি অ্যালগরিদমে পড়া যাবো, মানে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম দুটো ভাগে বিভক্ত, দুটাকে একত্র কীভাবে করবো, দুটাকে আলাদা আলাদা করে আগে আমরা দেখি। তো আজকে শুধুমাত্র আমি ডাটা স্ট্রাকচারটাকে একটু জাস্ট ইয়ে করবো, যে লেখা দেখা যেত না, দেখা যাবে সামনে বুঝতে পারবে, দেখা যেত
So a data structure is a way of organizing and storing data in a computer so that it can be accessed and used efficiently. It defines the relationship between the data and the operations that can be performed on the data. So প্রথম কথা যে আমরা যে পড়াশোনা করি টেবিলে যে বসছি টেবিলের মধ্যে অনেকগুলো বই আছে এখন মনে করেন যে সহজ ভাষায় লাইব্রেরিতে আছে লাইব্রেরিতে অনেক বই রাখা আছে সিএসসির বই ট্রিপলের বই ইংলিশের বই মানে যা যা গল্পের বই রাখা আছে এখন এগুলাকে হচ্ছে কি অর্গানাইজ করতে পারা যে কোন বই এখন মনে করেন সবগুলো আমার কাছে বই আছে আমি একটা বললাম যে অ্যালবাম একটা বই নিয়ে আসেন সো আপনি কি করলেন খুঁজতে শুরু করছেন যেহেতু ঠিকভাবে সাজানো নাই সর্ট করা নাই সর্ট করা তো সম্পর্কে তো আপনি জানেন তাই না সর্ট করা নাই সো দ্যাট আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বইটা খুঁজে বের করা একটা একে 1 থেকে 5 পর্যন্ত সাজানো আবার 5 থেকে 1 পর্যন্ত সাজানো রিভার্স অর্ডার করা সো the data structure is a way of organizing and storing data in a computer so that it can be accessed and used efficiently I hope you like it all বুঝতে পারছেন যে আমরা যখন খুব সহজে অ্যাক্সেস করতে পারি এবং এফিশিয়েন্টলি ইউজ করতে পারি অ্যাক্সেস করতে পারা মানে যে আমি উল্টাপাল্টা ছিল সেটাকে সাজাইছি আপনাকে আমি উল্টাপাল্টা নাম্বার দিয়ে দিলাম মনে করলাম আমি বললাম এটাকে সর্ট করে আমাকে দেখাবো আপনি সেটাকে সাজালেন এবং এমনভাবে সেটাকে সাজালেন যাতে হচ্ছে কি পরবর্তীতে এটাকে অ্যাক্সেস করতে পারি বা অ্যাক্সেস করতে পারি শুধু সাজাতে লাভ নেই আমাকে অ্যাক্সেস করতে পারতে শিখতে হবে It defines the relationship between the data and the operations that can be performed on the data. আচ্ছা এই বলেন তো তাহলে এই সেকেন্ড লাইনটা বলতে তাহলে কি বোঝাচ্ছি It defines the relationship between the data and the operations that can be performed on the data. এই লাইনটা কি বুঝলাম বলতে এই সেকেন্ড লাইনটা অ্যাকচুয়ালি স্যার হচ্ছে ডাটার সাথে মানে সম্পর্কটা কি হচ্ছে আপনার কিভাবে কাজ করে মানে যেহেতু ডেটা ছাড়া কাজ করতে পারবো না উই নিড ডেটা মানে ইনপুট তো দেওয়া লাগবে তাই না সর্ট করবো কাকে ডেটাকে বা যোগ বিয়োগ করবো কাকে ডেটাকে এখন ওই ডেটাটা তাদের রিলেশনশিপটা মানে শুধু ডাটা নিয়ে তো হচ্ছে না একদিন নিয়ে তো হচ্ছে তাদের মধ্যে তো অপারেশন দেওয়া লাগবে সো ডেটা এবং ডেটার অপারেশন দুইটাকে মিক্স মানে এই ক্লাসের পরের তো দুইটাকে হচ্ছে কি সামঞ্জস্য রেখে রিলেশন রেখে দেন হচ্ছে আমাদের ডাটাকে পারফর্ম করতে পারে বা ডাটার জন্য অপারেশনকে পারফর্ম করতে পারে সো দ্যাট ইজ ডাটা স্ট্রাকচার সো ডাটাকে নিয়ে স্ট্রাকচার বলতে কোনো কিছু কাজ করতে পারে অ্যাক্সেস করতে পারে পারফর্ম করতে পারে এটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার আচ্ছা সো ডাটা স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট কেন So data structures are essential for the following reasons. Efficient data management. So they enable efficient storage and retrieval of data. আচ্ছা retrieve ওয়ার্ডটাকে সম্পর্কে আমরা পরিচিত retrieve RETRIEVE জানি আচ্ছা retrieve মানে হচ্ছে ধরেন ডাটা হচ্ছে যে সর্বশেষ পরিষ্কার হচ্ছে যে ধরেন মনে করেন আমি একটা টেবিল তৈরি করছি টেবিলের মধ্যে নাম আছে আর আইডি আছে এখন আমি আপনাকে বললাম যে 2 নাম্বার যে আইডি তার নামটা কি খুঁজে বের করো অথবা 3 নাম্বার বা জেড নামে যে আছে তার আইডি কত সেটা খুঁজে বের করো সো মিক্সচার যে কোনো একটা এখন পয়েন্টটা হচ্ছে কি তো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা খুঁজে বের করতেছি বা খুঁজে বের করা সার্চ করে বের করা অথবা কি মানে ইনফরমেশনটা কালেক্ট করা ইনফরমেশনটা নিয়ে আসা অর্থাৎ আমার কাছে গিভেন ইনফরমেশনের মধ্যে থেকে ইনফরমেশনকে খুঁজে বের করে আমার জন্য নিয়ে আসা
ওইটাকে বলা হয় রিট্রিভ। অর্থাৎ দে এনাবল ডাটা স্ট্রাকচার কি করতেছে, এফিশিয়েন্ট ডাটা ম্যানেজমেন্ট, অর্থাৎ দে এনাবল এফিশিয়েন্ট স্টোরেজ, অর্থাৎ আমার স্টোরেজটা কতটুকু এফিশিয়েন্ট। আচ্ছা, স্টোরেজ এফিশিয়েন্ট বলতে কি বোঝায়? একটা কথা, জায়গা আমার অতিরিক্ত যেন না লাগে, এক। দুই হচ্ছে যে আমি আমার জায়গাটাতে প্রপারলি ইউজ করতে পারতেছি। ধরেন আমার এই রুমটাকে আমি সর্বোচ্চ যদি ইউজ করতে চাই তাহলে কি কি করতে হবে? এফিশিয়েন্ট ডাটা ম্যানেজমেন্ট। তো এখন মনে করেন যে এই পিসিটা একজন ইউজ করলেও ঠিক আছে, আবার দুজন ইউজ করলেও কিন্তু কাজ করা যায়, তিনজন ইউজ করলে একটু বেশি হয়ে যায়। তো অর্থাৎ আমি চাচ্ছি যে এই পিসিটার সর্বোচ্চ ইউজ করতে, লাইক এটা মনে করেন Core i3 পিসি। সো আমি Core i3 আমি উইন্ডোজ এক্সপি পুরো ইউজ করতে পারি না, Core i3 কেমন করবো? ধরেন Core i3 পিসিটাকে আমি আমার দিক থেকে সর্বোচ্চ লেভেলে ইউজ করার চেষ্টা করতেছি, কাজ করার চেষ্টা করতেছি। সো মানে আমার যে স্টোরেজটা, যে যতটুকু আমাকে দেওয়া হয়েছে, মেমোরিতে আমাকে যতটুকু দেওয়া হয়েছে, আমার কম্পিউটার মেমোরি লিমিটেড, এই লিমিটেড মেমোরিটাকে আমি কতটুকু এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছি। সো they enable efficient storage and retrieval of data, reducing processing time and improving performance. So obviously যখন আমার ডাটাগুলো সুন্দরভাবে সাজানো থাকতেছে, স্টোরেজের মধ্যে ডাটাগুলোকে আমি এফিশিয়েন্টভাবে সাজায় রাখছি, তো তখন কি হবে, খুঁজতে আমার সময় কম লাগবে। যদি খুঁজতে সময় কম লাগে, এটা মানে হচ্ছে কি প্রসেসিং টাইম কম লাগবে। ডাটা প্রসেসিং টাইমটা, অর্থাৎ ডাটাকে সাজানোর পর ডাটা খুঁজে বের করে বা ডাটাকে ইউটিলাইজ করতে আমার সময় কম লাগবে, এবং যেটা কি করবে, আমার পুরো পারফরমেন্সটাকে বাড়াই যাবে। আপনারা একসাথে অনেক, আমরা দেখবো জিনিসগুলো, যে আমরা একসাথে অনেক বেশি ডেটা নিয়ে কাজ করলে অনেক সময় দেখা যায়, আপনার পরে দেখবেন, ডেটা বেশি নিয়ে কাজ করলে কোড রান করতে সময় লাগতেছে, বিকজ অফ কোড তার স্টোরেজটাকে প্রপারলি ইউজ করতে পারতেছে না। হয় আমার পিসির ইআই খারাপ, কনফিগারেশন খারাপ, অথবা আমি যেভাবে কাজ করতেছি সেই জিনিসটা প্রসেসিং এর সাথে বা স্টোরেজ প্রসেসিং দুটা ঠিক মতো ম্যাচ করতে পারতেছি না। এই জন্য হচ্ছে কি ডেটা স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা উল্টাপাল্টা আগে কোড করতাম, এখন জিনিসটাকে স্ট্রাকচার সাজায় নিয়ে আসবো, যে কিভাবে আরো সুন্দর করে কোডগুলো করা যায়। সো ডাটাকে কিভাবে এফিশিয়েন্টলি ম্যানেজমেন্ট করা যায়। দেন হচ্ছে ডাটা অর্গানাইজেশন। দে অর্গানাইজ ডেটা ইন আ লজিক্যাল ম্যানার, মেকিং ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাক্সেস। সো এতটা সুন্দর, এতটা লজিক্যাল ম্যানারে আমরা সাজায় রাখছি। তো দেখেন, আমি নেম ওয়াইজ সাজায় রাখছি, আমরা আইডি ওয়াইজ সাজায় রাখছি, সো দ্যাট আমি এমনভাবে ডাটাটাকে অর্গানাইজ করতে পারতেছি, যার ফলে কি হচ্ছে কি আমার জন্য বোঝাটা এবং অ্যাক্সেস করাটা ইজি হয়ে যাচ্ছে। ডাটা অ্যাবস্ট্রাকশন। ডাটা অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে আই হোপ আপনি অ্যাবস্ট্রাকশন সম্পর্কে জানেন, ওই যে দেখছেন অ্যাবস্ট্রাক্ট করা, হাইড করা, যতটুকু দরকার আর কি। দে হাইড দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেইলস অফ ডাটা স্টোরেজ, অ্যালাউইং প্রোগ্রাম টু ফোকাস অন দ্য লজিক্যাল অ্যাসপেক্টস অফ ডাটা ম্যানিপুলেশন। অর্থাৎ মনে করেন আমাদের মাসুদ, তো মাসুদ এই যে আপনার জাস্ট বাইরের চেহারা দেখতে পারতেছেন, ওর ভিতরে কল্পনা যে কি করতে কাজ করছে কি দেখতেছে, আপনি নিজেরটাকে আপনি দেখতে পারতেছেন, আপনি কেমনি কাজ করতেছে, লিভার কেমনি কাজ করতেছে, দেখতেছেন না। দ্যাট মিনস শুধুমাত্র বাইরের জিনিসটাকে আমাদের সামনে দেখায়, ভিতরে কি কাজ করতেছে, ভিতরের কাজটা আমরা হাইড করে রাখছি, দেখানোর প্রয়োজন নেই। সেটি হচ্ছে অ্যাবস্ট্রাকশন, সহজ ভাষায় বললে। যদি এটা অ্যাবস্ট্রাকশনের মেইন সংখ্যা না, মানে আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে আমি আমার ইমপ্লিমেন্টেশনটা ঠিকভাবে হইলেই হয়, আমার সামনের চেহারাটা, আমার ইন্টারফেসটা সুন্দর থাকলেই হয়, ভিতরে আমি কীভাবে কাজ করতেছি সেটা আমার ব্যাপার। আমি আমার মতো করে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি কাজটাকে ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। রিইউজেবিলিটি, অর্থাৎ একই ডাটাকে আপনি একটা ফাংশন একবার তৈরি করে রাখবেন, এই ফাংশনটাকে কয়েকবার ইউজ করা যায় না, জাস্ট খালি আর্গুমেন্ট পাস করে। সো আমি কি আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করে একই মেথডকে বা একই ফাংশনকে মাল্টিপল টাইম ইউজ করতে পারি। অর্থাৎ ডেটা স্ট্রাকচারে এই জিনিসটা কিন্তু খুব ভালো, সেটা হচ্ছে কি যে রিউজ, যে কমন ডাটা স্ট্রাকচার ক্যান বি রিউজড ইন মাল্টিপল অ্যাপ্লিকেশনস, সেভিং টাইম অ্যান্ড এফোর্ট ইন ডেভেলপমেন্ট। সো যদি আমরা বারবার জিনিস তৈরি না করে একবার তৈরি করে সেটাকে বারবার রিউজ করতে পারি, আমাদের জন্য সময় কিন্তু বেঁচে গেল, প্রসেসিং টাইম বেঁচে গেল। সো অ্যালগরিদম অপটিমাইজেশন, দ্য চয়েস অফ দ্য, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কি অ্যালগরিদম অপটিমাইজেশন করা। সো অ্যালগরিদম মানে হচ্ছে কি যে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করা, যে কোনো কাজ আমি স্টেপ বাই স্টেপ পরের ধাপে যে কাজ করতেছি এটাকে অ্যালগরিদম বলে। সো সেই অ্যালগরিদমের অপটিমাইজেশন হচ্ছে কি যে যতটুকু ছোট করা যায় কোডটাকে, যত আমার মেমোরিটাকে বাঁচানো যায়, মেমোরিটাকে যত বেশি
মানে অন্য কাজে লাগাতে পারি। আপনারা এই ডাটা স্ট্রাকচার দেখবেন যে ডাটা অ্যালোকেট আবার ডিঅ্যালোকেট, কাজ করছি, কাজ শেষ করে ওইটাকে ফ্রি করে আবার নতুন করে ওই মেমোরিটাকে অন্য কোথাও কাজে লাগাচ্ছে। So algorithm optimization, the choice of the appropriate data structure can significantly impact the efficiency of algorithm that operate on the data. Choice of appropriate data structure can significantly impact the efficiency of algorithm that operate on the data. এটা নিয়ে আমি কাজ করবো সামনে। সেটা হচ্ছে কি, ধরেন আমি আপনাকে সর্ট করতে বললাম, একটা সর্টিং এর অনেকগুলো ওয়ে আছে। এই মুহূর্তে আপনার জন্য সর্টিং কোনটা ভালো হবে? অ্যালগরিদম আপনি 10টা শিখছেন, 20টা শিখছেন, বাট আপনাকে যখন প্রবলেম সলভ করতে হবে আপনি কোনটাকে ইউজ করবেন এই মুহূর্তে? কোনটা ইউজ করলে আপনার জন্য টাইমও কম লাগবে, স্পেসও কম লাগবে? এই দুটো জিনিস নিয়ে আমরা একটু শিখবো, দেখার চেষ্টা করবো। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে স্পেস। এর সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত হয়, তার নাম হচ্ছে কমপ্লেক্সিটি। আচ্ছা, এটা সব আমরা দেখবো। কত ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে কি যে আমি আমার কোডিং করাকালীন সময় কত টাইম বাঁচাতে পারি। টাইম বাঁচাতে পারি কথাটার মানে হচ্ছে একটা লুপ চালালে যতক্ষণ টাইম লাগতেছে, আবার একটা লুপের মধ্যে যদি একটা মাল্টিপল লুপ চালাই, মানে নেস্টেড লুপ চালাই, যে একটা ফর লুপ আমি ইউজ করলাম, আই ইকুয়াল টু 0 থেকে আই সামথিং এন আই প্লাস প্লাস, আমি লুপ ইউজ করলাম। এই লুপের কাজ করতে করতে এই লুপের ভেতরে আমি আরেকটা লুপ ইউজ করলাম, তাহলে কি এই লুপটা একবার চলতেছে, আবার এই লুপ চলতেছে না, অর্থাৎ এই লুপে চলা শেষ হলে আবার এই লুপ পর্যন্ত ফিরে আসবে না, অর্থাৎ একই সাথে লুপ মাল্টিপল কাজ করতেছে। সো তখন হচ্ছে কি আমার প্রসেসিং স্পিডটা বেড়ে যায়, প্রসেসিং বেড়ে যায়। যখন প্রসেসিং বাড়তেছে দ্যাট মিন্স হচ্ছে কি আমার টাইম বাড়তেছে, সময় বেশি লাগতেছে। ওই টাইমটাকে ক্যালকুলেট করতে পারে। আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের সাথে বাকিদের যারা মোবাইলে গান করে তাদের সাথে পার্থক্যটা কি? সো আমরা জানি যে কিভাবে কাজ করতেছে পেছনে। হাতের ডাক্তারের মধ্যে পার্থক্য কি? হাতের ডাক্তার জাস্ট কোনো মতে ভাগাই দেয় যে কিছু একটা দিয়ে, আর মেইন ডাক্তার সে টেস্ট করে, মেথড টেস্টিং। আপনারা যখন সফটওয়্যারে যাবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে, তখন দেখবেন আপনাদের টেস্টিং আছে। হ্যাঁ, ওই তো দুটোই আছে। মানে বিষয়টা হচ্ছে কি, যারা কোডিং করে বা কোডার যারা মানে যারা সফটওয়্যার তৈরি করে বা সফটওয়্যার নিয়ে কাজ করে, সো তাদের অনেকগুলো ধাপ আছে। প্রথমে হচ্ছে কি রিকোয়ারমেন্টটা কালেক্ট করে, মানে যারা যে কাজ দিচ্ছে তার কাছ থেকে। তারপর হচ্ছে কি ওটাকে ডিটেইল ডিজাইন করে, আর্কিটেকচারালি ডিজাইন করে। তারপর হচ্ছে কি একজন বসে বা দুজন বসে কোড করে। কোড করার পরে ডেভেলপমেন্টের আগে বা ডিপ্লয়মেন্টের আগে, ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে তাকে আবার দেওয়ার জন্য যে আমাদের কাজ দিচ্ছে, টেস্ট করা হয়, প্রচুর পরিমাণ টেস্ট করা হয়। টেস্টের পাশাপাশি ইউনিট টেস্টিং, মেথড টেস্টিং, অনেকগুলো টেস্টিং, সার্ভার টেস্টিং, টেস্টিং। টেস্টিং শেষ করে দেন হচ্ছে কি যে আপনার ইয়া করা হয়, এটাকে হচ্ছে যে টেস্ট শেষ করার পর কিউএ দেখা হয়, কোয়ালিটি অ্যাসুরেন্স। মানে অ্যাকচুয়ালি যে আমার কাছে যতটুকু ভালো পরিমাণ চাইছে অতটুকু মানে দিতে পারতেছে কিনা, কিউসি কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স। আমি প্রথম যখন ভার্সিটি থেকে বের হই, ভার্সিটি শেষ করে তখন কিউএ ছিলাম। তো মানে কিউএতে প্রথম দেখা যায় অনেক কাজ, আস্তে আস্তে কাজ কমে যায় যদিও মানে ইয়া করে। তো কিউএ যারা তাদের মানে মেইন কাজই হচ্ছে ভুল খুঁজে বের করা, যত বেশি বাগ খুঁজে বের করা যায়, বাগ ফিক্সিং। যে ইচ্ছা মতো আমি ম্যাথডটা টেস্ট করে করে দেখি যে বাগ ফিক্স করতে পারি যত বেশি দেওয়া যায়। আপনারা যদি কিউএ জব করেন বা কিউএ যদি চাইতে চান, কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হবে, বিকজ বাইরে কিউএ অনেক দাম, অনেক মূল্য। তো কোডার আছে, বাট কোড নিয়ে বসে ওটা দিকে দিকে ইয়া করা, এটা লোক কিন্তু কম। সো আপনারা যদি কেউ কিউএ নিয়ে কাজ করেন, তাহলে কিউএ নিয়ে কাজ করতে গেলে আমাদের এটা জানতে হবে কোড কী ধরনের কাজ, কোডের টেস্টিং, অর্থাৎ যে কোড করছে তার পাশাপাশি আপনাকে জানতে হচ্ছে সে পুরা কোডে কী কাজ করছে। কারণ আপনি সঠিকটা না জানেন ভুলটা কেমনে জানবেন, তাই না? সঠিকই জানি না, মানে কোত্থেকে বের করার চেষ্টা করবো। সো এক, আর দুই হচ্ছে কি যে কোডটাকে যত বেশি ছোট করে আনা যায়, যত বেশি অপটিমাইজ করা যায়, তাতে হচ্ছে কি আমার মেমোরি ম্যানেজমেন্ট ঠিক থাকতেছে। সো আমি এই জন্য বলছি টাইম নিয়ে কাজ করা আর স্পেস নিয়ে কাজ করা। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি।
আচ্ছা, তারপরটায় আচ্ছা, সো ডাটা স্ট্রাকচারের দুইটা ক্লাসিফিকেশন আছে। ডাটা স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আচ্ছা, লিনিয়ারটা কি? দিস স্ট্রাকচার স্টোর ডেটা ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার, this allowing for easy insertion and deletion operations. Example include arrays, linked list and queues. আচ্ছা, সো বিষয়টা হচ্ছে কি, আমরা এই এখান থেকে আমরা টপিকগুলো বুঝতে পারলাম আমরা কি কি টপিক পড়ব। সো মেইনলি কথা হচ্ছে কি, ডাটা স্ট্রাকচারকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ারলি কি, সেটা হচ্ছে কি যে যেহেতু বলতেছিলাম যে আমাদের ডাটাকে স্টোরিং এর কাজ চলতেছে, ডাটা স্টোর আচ্ছা, সো লিনিয়ার ডাটা স্ট্রাকচার, লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কি? সো যেহেতু ডাটা স্ট্রাকচার বা স্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করতেছি, প্রথম কথা হচ্ছে কি ডাটাকে আমার মতো করে বা খুব সিকুয়েন্সিয়াল অর্ডার, সিকুয়েন্সিয়াল কথাটা মানে কি যে একটার পর একটা ক্রোনোলজিক্যালি এই স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে রাখতেছি এইভাবে তাকে স্টোর করতে পারা এবং খুব সহজে। দেখেন আপনার কাছে 1 3 4 5 6 এখানে একটা অ্যারে আছে বা লিস্ট আছে। সো এই লিস্টের মধ্যে আমি এখন বলতেছেন যে আমি আরেকটা সংখ্যা অ্যাড করব, মানে একটা সংখ্যাকে আমি ইনসার্ট করব। দেখেন এই একটুখানি খেয়াল করেন, আপনার কাছে এরকম একটা লিস্ট দেওয়া আছে বা একটা অ্যারে দেওয়া আছে। আমি চাচ্ছি যে এখানে একটা সংখ্যা বা একটা ডেটাকে হচ্ছে কি আমি ইনসার্ট করব, মনে করেন 2 সংখ্যাটাকে আমি এখানে ইনসার্ট করতে চাই। সো বেশি প্রসেস তো আছে, কি প্রসেস সেটা আমরা পরে দেখব, বাট এই যে আমি ইনসার্ট করতেছি, ইনসার্ট করাটা আমার জন্য ইজি হয়ে যাবে। আমি এইখানের মধ্যে দুইটাকে ইনসার্ট করা আর মনে করেন যে এইখানকার মধ্যে ইনসার্ট করতে পারা, সেটার মধ্যে কোনো পার্থক্য আছে। একটা হচ্ছে কি সর্ট করে নিয়ে আমি ইনসার্ট করা, একটা হচ্ছে কি ডাইরেক্ট ইনসার্ট করতে পারছি, অর্থাৎ খুব সুন্দর করে আমার সাজানো হয়ে আছে। আমি জাস্ট এটার মধ্যে আমার মতো করে ইজিলি ইনসার্ট করতে, ইনসার্ট করা মানে হচ্ছে এখানে দেওয়া, যে 2 সংখ্যাটাকে আমি এখানে দিলাম বা আমার মেমোরির মধ্যে রাখলাম। সো পয়েন্টটা হচ্ছে কি লিঙ্ক লিস্টের বা লিনিয়ার ডাটা স্ট্রাকচারের যে জিনিসটা হয়, আমি খুব সিকোয়েন্সিয়ালি ডাটা ম্যানেজমেন্ট করতে পারি, স্টোর ম্যানেজমেন্ট করতে পারি এবং ইনসার্শনও করতে পারি, ডিলিশন অপারেশনটা খুব সুন্দর করে করতে পারি। এক্সাম্পল কি, অ্যারে, লিঙ্ক লিস্ট, কিউ। আচ্ছা, আমরা হয়তো আমাদের পরবর্তী ক্লাসে স্ট্যাক কিউ দুটা টপিক আছে, স্ট্যাকটা মানে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো লিনিয়ার এবং নন লিনিয়ার এই দুটা জায়গাতেই স্ট্যাক। আচ্ছা, আমি জাস্ট ছোট একটু এক্সাম্পল দিই, মানে একটু জাস্ট ধারণা দিই স্ট্যাক সম্পর্কে। আমি চাচ্ছিলাম আজকেই স্ট্যাক দেখাবো, 2-3 লেভেলের মধ্যে কাজ করতে পারি। তো স্ট্যাক মেইনলি হচ্ছে কি, আচ্ছা দুটো টপিক যেগুলো বললামই, এই দুইটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট জিনিস। স্ট্যাক কিউ। আচ্ছা, মনে করেন আপনি বই রাখছেন, 10টা বই বা 5টা বই, তো একটা ঝুড়িতে রাখছেন বা মনে করেন যে টেবিলের উপরে আপনি রাখতেছেন। এখন অথবা মনে করেন যে একটা ঝুড়ির মধ্যে রাখতেছেন, একটু খেয়াল করেন, মনে করেন এই যে একটা ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে মনে করেন কাপড় রাখতেছেন, একটা কাপড় রাখলেন, 2টা কাপড় রাখলেন, 3টা কাপড় রাখলেন, এরকম করে মনে করেন যে 4টা কাপড় রাখলেন। তো এখন আপনি কি করছেন, যে ইনসার্ট করছেন একটা একটা করে, প্রথমে 1 ইনসার্ট করছেন, পরে 2, পরে 3, পরে 4। এখন যদি আপনাকে আবার বের করতে হয়, প্রথম কোনটা বের করবেন, 1 না 4? 4। সো 4কে হচ্ছে কি আমি বের করতেছি, অর্থাৎ যেটাকে লাস্ট ইন করাইছি ওটাকে ফার্স্ট আউট করতেছি, অর্থাৎ লাস্ট ইন
ফার্স্ট ফার্স্ট বিফোর। এই জিনিসটাই, অর্থাৎ এটাকে এইভাবে বলি যে আমরা লাস্টে পুশ করি আর ফার্স্টে পপ করি। পুশ, এই দুইটা ওয়ার্ড, পুশ আর হচ্ছে পপ। সো এই জিনিসটাকে বলা হয় স্ট্যাক, সহজ বাংলায় বললে। আমরা যখন ডিটেলসে যাব তখন দেখব ইনশাআল্লাহ। সো সহজ ভাষা যদি বলি, আমরা লাস্টে ইন করি যেটা, ফার্স্টে আউট করি সেটা। এটা হচ্ছে ডাটা স্ট্রাকচারের একটা স্ট্রাকচার ওয়ে। আরেকটা হচ্ছে, মনে করেন আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি খাবার হচ্ছে কি লাইনে দাঁড়ায় আপনি খাবারটা, অথবা ব্যাংকে গেছেন, ব্যাংকে নিয়ে আপনি টাকা উঠাচ্ছেন, লাইন বা টাকা জমা দিচ্ছেন, যেগুলো একটা এই যে আপনার লাইন ধরছি, তো লাইনে প্রথমে যে আছে, প্রথমে যে ঢুকছে সে আগে বের হয় না লাস্টের জন আগে বের হয়? তো মানে প্রথমে জন মানে স্বাভাবিকভাবে আইডিয়ালি যে ফার্স্টে আছে সে আগে বের হবে, কাজ শেষ, তাই না? অর্থাৎ যে ফার্স্ট ঢুকছে সে আগে বের হবে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, P4। সো ফার্স্ট ইন ফার্স্ট আউট, এইটাকে বলা হয় কিউ। সো কিউ হচ্ছে কি আরেকটা ডাটা স্ট্রাকচারের প্রযুক্তি, যে প্রযুক্তিটা হচ্ছে কি, তাহলে দেখেন আমরা ডাটাকে ইনসার্শন এবং ডিলিশনের কত ধরনের ওয়ে আমরা দেখতেছি। তো সুন্দর করে ভিতরে ঢুকানো যায়, আবার বের করা যায়, বা ইনসার্শন ডিলিশন আপডেশন আমরা আপডেট করে দেখলাম। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমরা কতটুকু সুন্দর করে করতে পারি ডাটা স্ট্রাকচারকে। অর্থাৎ আমরা এতদিন যা কোড করছি না কেন, এখন কোডগুলোকে আমরা কতটুকু স্ট্রাকচারালি সাজাতে পারতেছি, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। আমাদের এই সেমিস্টারে মেইনলি এইটাই চেক করা হবে যে আপনারা স্ট্রাকচারাল ওয়েতে ডেটাকে সাজাতে পারতেছেন কিনা, ডেটাকে নিয়ে সেই কোড করাটা, মানে বিষয়টা হচ্ছে কি আপনারা মাথার মধ্যে এমনভাবে ঢোকাবেন আস্তে আস্তে, বিষয়গুলো মাথায় আপনারা আস্তে আস্তে এমনভাবে ঢোকাবেন যাতে আপনি যেটা চিন্তা করতে পারতেছেন ওইটাকেই যেন লিখতে পারেন। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, আগে বলছিলাম যে আচ্ছা এখন অনেক গরম না বাইরে, তো বাইরে গরম থেকে বাঁচার জন্য কি কি করতে হবে? গাছ লাগাতে পারি। আচ্ছা গাছ লাগানো তো বুঝলাম, ধরেন টেকনোলজিক্যাল ওয়েতে কি করতে পারি, মানে আমাদের অ্যাজ ইঞ্জিনিয়ার আমরা কি করতে পারি? গাছ তো সবাই লাগাতে পারে, তো একটা ফ্যান বসে ওটা একটা ফ্যান নিয়ে তাহলে এট লিস্ট আউট হয়ে আর ছাতা আছে, ছাতা নিয়ে এটা তো টেকনোলজি না দেখো, তো চাইনা কিছু টেকনোলজি আছে, ছাতা হচ্ছে আপনার ধোয়া রাখবেন, আপনার ছাতা থেকে উপর থেকে আপনার হাওয়া আসছে। তো মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা কিভাবে কাজ করতে পারি। এখন মনে করেন একজন ছাতা নিয়ে বের হয়েছে, আমাদের যে অফিসার সাহেব যা বলছিলেন তো একজন ছাতা নিয়ে বের হয়েছে, একজন প্যান নিয়ে বের হয়েছে, একজন বোতল নিয়ে বের হয়েছে, তো যে যেটা নিয়ে বের হয়েছে, আর একজন মনে করেন একটা দিয়ে জাস্ট উপরে হাত দিয়ে বের হয়েছে। এখন দেখেন আমরা যদি জিনিসগুলোকে সলিউশন করে দিতে পারি, লাইক সকালে প্রচুর গরম থাকলে আপনি স্টেপ বাই স্টেপ কি কাজ করবেন, যদি আমরা এই জিনিসটা বের করতে পারি, তো এবং সেটা যদি কাজে লাগে ফ্রুটফুল হয়, তাহলে কিন্তু মানুষ ওইটাই এক সময় করতে শুরু করতে, কারণ যেহেতু গরম বাড়তেছে, এমন তো আবহাওয়া পূর্বাভাস দিচ্ছে যে মে মাস আরো বাড়তে পারে। তো কারণ হ্যাঁ হ্যাঁ মানে আমি তো বাসি দিয়ে আসি, আমার ভালো লাগে, তুই গেছি তো মানে বিষয়টা হচ্ছে কি যে মানে এখন যে পরিমাণ গরম আস্তে আস্তে বাড়তেছে, যে পরিমাণ তাপমাত্রা বাড়তেছে, টেম্পারেচারটা
বৃদ্ধি পাচ্ছে, অবভিয়াসলি আমাদের কোনো না কোনো উপায়ে নিতেই হবে। করোনার সময় আমরা তো বুঝতাম না, কোয়ারেন্টাইন ওয়ার্ডটাই শিখছি হচ্ছে করোনার সময়, তাই না? তো স্টেপ বাই স্টেপ ব্যবস্থা সরকার নিচ্ছে, আমরাও মানছি বলে কিন্তু আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারছি। তো এই যে মনে করেন যে গরমটা এটাও হয়তো বা থাকবে না, এখন আবহাওয়ার উপর তো আমাদের কোনো হাত নেই। করোনা কিন্তু আমরা কমাই নেই, করোনা কিন্তু যায় নাই, আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদেরকে আমরা শক্তিশালী করতে যাতে করোনা আমাদেরকে এফেক্ট করতে না পারে। করোনা কিন্তু এখনো আসছে মার্কেটে, তাই নাই? সো গরম থাকবে, গরম অনেক থাকবে, বাট আমরা কি করতে পারি? ইসলাম ক্লাসে যে ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম হয়, আপনারা আসতে গেলে প্রায় দিনই হচ্ছে কি আপনার ট্রাফিক আটকা করবেনি, তাই ব্যাপার কম হোক বেশি হোক, রাস্তা আগে রওনা দিলে একটু আগে আসতে পারেন, পরে নামতে একটু দামটা বেশি হয়, কারণ অফিস টাইম যেহেতু, কারণ অফিস টাইম ভার্সিটি টাইম, আবার যখন স্কুল কলেজ একটু বন্ধ আছে যখন আবার খুলবে আরো, তখন দেখবেন যে আরো অবস্থা খারাপ। তাহলে গরমও থাকতেছে, ট্রাফিক জ্যামও থাকতেছে, আমরা কি স্টেপ নিতে পারি, আমরা কিভাবে কাজ করতে পারি যাতে ট্রাফিক জ্যামের মধ্যেও আমরা দ্রুত আসতে পারি? এই স্টেপটা চিন্তা করতে পারেন, আপনি যেটা চিন্তা করবেন ওইটা আপনি লিখতে পারবেন। এই লেখাটা স্ট্রাকচার ওই লিখতে পারবেন, এটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার। আপনি চিন্তা করতে পারতেছেন না, মেইন কথা হচ্ছে কি আপনাকে চিন্তা করা শেখাচ্ছে, সেই চিন্তা করে চিন্তাগুলোর মধ্যে থেকে কোন চিন্তাটা ভালো আমার জন্য। অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচারের মধ্যে মেইন এই জিনিসটা, সেটা হচ্ছে কি যে আমি যখন কাজ করতেছি আমার কাজগুলোর মধ্যে অনেকগুলো কাজের মধ্যে কোনটা ভালো। আপনি বলতেছেন যে ছাতা নিয়ে বের হওয়া, আপনি বলতেছেন যে পানি, তারপর হচ্ছে ফ্যান, পোর্টেবল ফ্যান দিয়ে বের হওয়া, কোনটা ভালো, কোনটা আমার জন্য কার্যকরী। এক একজনের জায়গায় এক একজন কার্যকর, এক একটা কার্যকর হচ্ছে, আমার জন্য কোনটা কার্যকরী, আমি কোনটাতে ভালো ফিল করতেছি বা কোনটাতে অ্যাকচুয়ালি ভালো ফিল করা, আরো ভালো ফিল করা যায়। সো চিন্তা করে ওইখান থেকে বের করতে পারা যে কোনটা ভালো, এফিশিয়েন্ট হয়ে যায়। সো লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা হচ্ছে কি মেইনলি যে আমি স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি কাজগুলোকে নিয়ে সামনে আগাতে পারতেছি। আচ্ছা, এটা হচ্ছে কি নন লিনিয়ার। নন লিনিয়ার হচ্ছে কি these structures store data in a hierarchical or interconnected manner, these allowing for more complex relationships between data elements, example including trees, graphs, and hash table. আচ্ছা, তো আপনারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, হয়তো কিছুদিন পর থেকে আমাদের, কারণ পরে হচ্ছে কি যে ক্লাসরুম পাওয়া যায় না যে ভিডিও প্রেজেন্টেশনের জন্য, এবার হচ্ছে আগে থেকে শুরু করবো। তো আমি টপিক করে দেবো নি। সো আমার কাছে হচ্ছে কি যে এই সবগুলো টপিকে প্রচুর আছে, যেমন যে ট্রি, এই ট্রি এর মধ্যে যে কতগুলো আছে আপনার হিসাব নেই। গ্রাফের মধ্যে কতগুলো অ্যালগরিদম আছে, প্রত্যেকে একটা অ্যালগরিদম, একটা অ্যালগরিদম হচ্ছে কি ভিডিও প্রেজেন্টেশন বানানো। এখন জানি না, আমরা শিখতেছি, যখন আস্তে আস্তে শিখবো তখন আমরা করবো, হয় একটা করে ডাটা স্ট্রাকচার অথবা একটা করে অ্যালগরিদম, আর যদি পারেন দুইটাই করেন, কোনো সমস্যা নেই, কারণ প্রেজেন্ট শিখেই গেছেন, মানে আস্তে আস্তে যদি করেন আপনার জন্যই ভালো, মানে প্রেজেন্ট করলে ওটা আপনার জন্য আরো ভালো শেখা হয়। তো করে এবং আগের বার যে প্রেজেন্টেশনগুলো দিচ্ছেন আপনারা দেখছেন যে অনেক ভুল আছে বা নিজের কাছে অনেক পছন্দসই হচ্ছে না, আরো কিভাবে উন্নত করা যায় জিনিসটাকে, আরো কিভাবে কাজ করা যায়। তো ক্লাসরুম থাকাকালীন মানে ফাঁকা থাকতে থাকতে আপনারা হচ্ছে ভিডিও করে ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে? এবং এবার হচ্ছে কি একটা হ্যাশট্যাগ দিয়ে আপলোড করবেন, তো যাতে হচ্ছে যে খুঁজে পাওয়া যায় যে এইটা এর ভিডিও। তো আমি আশা করবো বা আমি এভাবে চেষ্টা করবো আপনাদেরকে যাতে আপনার দ্রুত ভিডিও প্রেজেন্টেশন মানে ধরতে পারেন। আচ্ছা, ওকে। সো নন লিনিয়ারটা হচ্ছে কি যে, আচ্ছা হায়ারার্কিক্যাল কথাটার মানে কি? হায়ারার্কিক্যাল মানে হচ্ছে ধরেন মানে স্টেপ বাই স্টেপ, মানে এ হচ্ছে রুটের পরে এ হচ্ছে তার, বা এ হচ্ছে প্যারেন্ট, এ হচ্ছে চাইল্ড, আবার এ হচ্ছে প্যারেন্ট, এ হচ্ছে চাইল্ড, অর্থাৎ প্যারেন্ট চাইল্ড, যে আমার দাদা
তার ছেলে হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে আমি। তো এখানে স্টেপ বাই স্টেপ সামনে আগাচ্ছে, তাই না? সো এখন স্টেপ বাই স্টেপ সামনে আগানো অর্থাৎ কানেক্টেড, প্রত্যেক হচ্ছে প্রত্যেকের সাথে কানেক্টেড। এখন আমি যদি কাজ করতে যাই, এ কে শেষ করে তারপর এ কে আসতে হবে। মেইনলি হায়ারার্কিক্যাল বিষয়টা হচ্ছে কি, যে হায়ারার্কিক্যাল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা মানে হচ্ছে যে একটা, এটা দেখতে একটা কি কাছের মতো দেখতে একটা ট্রির মতো না? সো গাছে কি থাকে, মানে গাছের রুট, তারপর হচ্ছে গাছের পাতা, মানে গাছের ফার্স্ট কি দিয়ে শুরু হয়? গাছের উপর থেকে শুরু করে নিচে যায়, তা তো না, নিচ থেকে শুরু করছে, তাই না? সো আপনি গাছের রুটটাকে আগে চিন্তা করি, তারপরে আস্তে আস্তে গাছ বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, অর্থাৎ পাতা বাড়তেছে, ডাল বাড়তেছে, তাই না? রুট থেকে লিফে যায়, রুট থেকে লিফে যায়, রুট থেকে লিফে যায়। সো এই জিনিসটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ওয়ে অর ইন্টারকানেক্টেড ম্যানার। এখন দেখেন প্রত্যেকের সাথে কানেক্টেড, মানে ইন্টারকানেক্টেড না, মানে এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, তাই না? সো এটাকে বলা হচ্ছে কি যে এই স্ট্রাকচার ওয়েটা হচ্ছে কি ডাটাকে এমন ভাবে স্টোর করে, সেটা হচ্ছে কি যে একটার সাথে ইন্টারকানেক্টেড, অর্থাৎ একটা ডেটাকে বের করতে গেলে আরেকটা ডেটা আমার হেল্প লাগবে। মানে মনে করেন যে আমি ইয়াকে নাইটকে চিনি না, তো আমি করলাম কি রিয়াদ আবার নাইটকে চিনি, আমি রিয়াদকে বললাম যে রিয়াদ আমার কাছে একটু আমার নাইটের একটু ইনফরমেশন লাগবে। সো ওর থ্রুতে হচ্ছে কি আমি ওর সাথে কানেক্ট করবো। তো কানেকশনটা কিভাবে বিল্ড আপ হলো, ওর সাথে এটা ওর সাথে, অর্থাৎ ইন্টার কানেক্টেড। আমি ওর সাথে ডিরেক্ট কানেক্টেড না, বাট ইন্টার কানেক্টেড। সো এটা কি বলা হচ্ছে কি যে দিস স্ট্রাকচার স্টোর ডেটা ইন হায়ারার্কিক্যাল or interconnected manner, this allowing for more complex relationships। এখন ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারা আর ইন্টারকানেক্টেড ওয়েতে অ্যাক্সেস করতে পারা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কৃষক যদি ডাইরেক্ট হিসেবে বিক্রি করতে পারতো ততটা লাভ পেত। এখন যেহেতু মাঝখানে ব্যাপারীদের হাতে দিয়ে দিয়ে হচ্ছে কাজ করতেছে, অবভিয়াসলি তার প্রপার লাভটা কিছু পাচ্ছে না, মাঝখানে অন্য একজন এসে লাভ করে দেবে, প্রফিট করতেছে আর কি। সো দিস অ্যালোয়িং ফর মোর কমপ্লেক্স রিলেশনশিপস বিটুইন ডাটা এলিমেন্টস, এক্সাম্পল হচ্ছে কি ট্রি, গ্রাফ, হ্যাশ টেবিল। সো আপনাদের গ্রাফ নিয়ে কাজ করব। গ্রাফের মধ্যে আপনারা কি করবো, যে মনে করেন আপনি হচ্ছে এখানে একে আছে 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 তে আসতে হলে, এই 1 থেকে 9 তে আসতে হলে কোনটা সবচেয়ে শর্টেস্ট, কোনটা সবচেয়ে শর্ট পাথ, এটা আমরা বের করতে পারবো। সো এইটা বের করার ওয়েটা, এখন দেখেন একের সাথে কিন্তু 9 কিন্তু ডিরেক্টলি কানেক্টেড, 5 আছে 4 মাঝখানে তারপর 9, আবার 1 থেকে 5, 4 থেকে 3, 3 থেকে 9, আবার 1 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, আবার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 9। এগুলো কিন্তু অনেকগুলো পাথ আছে। সো কোন পাথটা আমার জন্য বা আমার প্রোগ্রামের জন্য সবচেয়ে বেশি এফিশিয়েন্ট বা সবচেয়ে এলিগেন্ট হয়েছে, আমরা 1 থেকে 9 আমরা যেতে পারি, এরকম গ্রাফের বেশ কিছু ওয়ে আমরা শিখব, বেশ কিছু মানে স্টেপ বাই স্টেপ কাজ আমরা শিখব। সো আচ্ছা, হ্যাশ টেবিলটা অনেকটা প্রায় কাছাকাছি দেখাবো ইনশাআল্লাহ। সো আচ্ছা, তাহলে এই দুইটা নিয়ে কারো কোনো ইয়ে আছে কিনা, কোশ্চেন আছে কিনা? দেখি নি কারণ প্রশ্নটা বলতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন, অ্যাটলিস্ট একবার একটু রিড করেন না। আচ্ছা, লিনিয়ারটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল অর্ডার, স্টেপ বাই স্টেপ একটা একটা, যে আমি নামবো, মানে ধরুন যে আমি এখন ইয়াতে আছি, 9 তলায় আছি, 10 তলায় যাবো, স্টেপ বাই স্টেপ আমি একটা সিঁড়ি ফার্স্টে গেলাম, আবার একটা সিঁড়ি গেলাম, তারপর হচ্ছে উপরে উঠলাম। আমাকে কারো হেল্প, মানে মাঝখানে কারো হেল্প দিতে হচ্ছে না, আমি নিজেই স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাজ করতে পারতেছি। বা মনে করেন যে অ্যারে, একটা অ্যারের মধ্যে 1 2 3 সংখ্যা দেওয়া আছে, আমি একটা 4 সংখ্যাটাকে ইনসার্ট করলাম,
অন্য কারোর সাথে আমার হেল্প লাগবে না। পাঁচটি সংখ্যাটাকে আমি ডিলিট করবো, আমি এমনি ডিলিট করতে পারি, মাঝখানে অন্য কারো আমার হেল্প লাগবে না, জাস্ট চাইলে আমার মধ্যে ডিলিট করতে পারি। একটা লিস্ট আছে, লিস্ট থেকে ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কাজ যে করতেছি মাঝখানে কারো হেল্প লাগতেছে না, সহজ ভাষায় বললে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যখন আমি কারো হেল্প নিয়ে কাজ করতেছি না তখন আমার জন্য ডাটাকে স্টোর করাটা খুব ইজি হয়ে যায়, খুব একটা কিন্তু কমপ্লেক্স না। লিনিয়ারের কথাটা মেইন কথাটাই হচ্ছে কি যে আপনি খুব সহজ সরল পথে যাচ্ছেন, যে আমি ধরেন যে এই 1 থেকে 9-তে আসা, মানে স্টেপ বাই স্টেপে আসা, আর ডাইরেক্ট 1 থেকে 9 আসা, এর মধ্যে পার্থক্য আছে না? এই যে আপনি যে ধাপে ধাপে পার হয়ে আসতেছেন এটা হচ্ছে কি নন লিনিয়ার, আর যে স্টেপ সুন্দর করে একবারে পার হয়ে আসছে এটা হচ্ছে লিনিয়ার। এই হচ্ছে কথা, নন লিনিয়ার। এই বুঝছেন? সমস্যা নেই, আমরা এটা সামনে আরো দেখবো, মানে এটার সংজ্ঞা ডেফিনিশনটা আরো সামনে আমরা দেখবো। আচ্ছা, সো লিনিয়ার মধ্যে কি কি থাকতেছে আমাদের? লিনিয়ার থাকতেছে হচ্ছে কি অ্যারে, লিংক লিস্ট, কিউ, স্ট্যাক। এটা হচ্ছে কি আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার এক্সাম্পল। এটাতে আমরা জানি যে কালেকশন অফ এলিমেন্টস অফ দ্য সেম টাইপ স্টোরড ইন কন্টিনিউয়াস মেমরি লোকেশনস। আচ্ছা, অর্থাৎ কিছু এলিমেন্ট, মানে একই রকম এলিমেন্ট, সেম টাইপ অফ এলিমেন্টকে হচ্ছে কি আমরা একত্রে রাখতেছি, অর্থাৎ প্রত্যেকবার আলাদা ডিক্লেয়ার ইন্ট এ ইন্ট বি এভাবে ডিক্লেয়ার না করে, একটার মধ্যে মানে ইন্ট এ ইকুয়াল টু 2 ইন্ট বি ইকুয়াল টু 3 এভাবে না করে এক ইন্ট এ এর মধ্যেই অনেকগুলো ডেটা রাখতে পারতেছি, এক ইন্ট বি এর মধ্যে অনেকগুলো ডেটা রাখতে, যেগুলো হচ্ছে কি সেম টাইপ। এই কালেকশন অফ এলিমেন্টস অফ দ্য সেম টাইপ স্টোরড ইন কন্টিনিউয়াস মেমরি লোকেশনস, অর্থাৎ যে আমি একটা অ্যারে নিলাম, মানে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি একত্রে 5টা ডেটা আমি রাখবো। সো 5টা ডেটা রাখলাম আমি, যে 5, 6, 7, 9, 10। এই যে 5টা আমি রাখলাম, সবগুলো হচ্ছে কি একই রকম ইন্টিজার টাইপ, 5টা ডেটা আমি রাখতে পারলাম। সো এটাকে আমরা কি করতে পারতাম, একটা একটা করে ডিক্লেয়ার করতে পারতাম, যে এ মানে হচ্ছে 5, বি মানে হচ্ছে 3, এভাবে করে ডিক্লেয়ার করতে, তা না করে সবগুলোকে একত্রে রাখলাম। ওকে, লিংক লিস্ট, a collection of elements linked together by pointers allowing for dynamic insertion and deletion. আচ্ছা, লিংক লিস্টটা হচ্ছে কি মেইনলি একটা একটার সাথে কানেক্টেড, একটা একটার সাথে কানেক্টেড। মনে করেন যে এখানে এইটা একটা স্টোরেজ, এটা স্টোরেজ নাম্বার 1, এটা হচ্ছে স্টোরেজ নাম্বার 2, এটা স্টোরেজ নাম্বার 3। এখানে আছে হচ্ছে 4, এখানে মনে করেন 6, এখানে মনে করেন 8, তিন জায়গায় তিনটা সংখ্যা আছে। তাহলে মাঝখানের এই বাকি দুটা হচ্ছে কি এদের সাথে এটার কানেকশনের জন্য, অর্থাৎ যে এখান থেকে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, স্টার্ট হওয়ার পরে এই সংখ্যাটা এই স্টোরেজে আছে, এখন এই স্টোরেজটা এই স্টোরেজের সাথে কানেক্টেড, এইটার এটা কানেক্টেড, আবার এইটার এটা কানেক্টেড, বাট কানেক্টেড কিভাবে? একটা লিংক দিয়ে। অর্থাৎ আমি S1 থেকে এরপরে চাইলে S2 তে যেতে পারবো, S2 থেকে S3 তে যেতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা মানে লিস্ট অফ ডেটা আছে সেগুলোকে হচ্ছে কি আমি কানেক্ট করতে পারতেছি, কানেক্ট কোনো একটা লিংক দিয়ে কানেক্ট করতেছি, এটা হচ্ছে লিংক লিস্ট। সহজ ভাষায় বলবো, শুধু লিংক লিস্ট এত সহজ না, লিংক লিস্ট আরো কাহিনী আছে। লিংক লিস্টের বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন সিঙ্গেল লিংক লিস্ট, ডাবল লিংক লিস্ট, সার্কুলার লিংক লিস্ট, অর্থাৎ জাস্ট সিঙ্গেলি একটার সাথে কানেক্টেড সিঙ্গুলার লিংক লিস্ট, অনেকে কানেক্টেড ডাবল লিংক লিস্ট। আবার সার্কুলার লিংক লিস্ট হচ্ছে কি, যে মনে করেন দেখেন সিঙ্গেল, ডাবল, আবার যদি মনে করেন যে ডাইরেক্ট এখান থেকে যদি এখানে আসতে পারে, বা এখান থেকে কাজ শেষ করার পরে আবার ফিরে এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে সার্কুলার লিংক লিস্ট, সহজে বললে। সো লিংক লিস্ট বিষয়টা হচ্ছে কি, যে আমার অনেকগুলো ডেটা লিস্ট আছে, সেই লিস্টগুলো হচ্ছে কি এক একটা একটার সাথে কানেক্টেড, একটা লিংক দিই, লিংক বেস করে সবগুলো একটার সাথে একটা কানেক্টেড। আচ্ছা, এরপরটা হচ্ছে কি কিউ। সো কিউটা আমরা এখন একটু আগে বলছি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট,
মানে একটা লাইনের মধ্যে দাঁড়ায় আছে, লাইনের ব্যাংকের লাইনের মধ্যে দাঁড়ায় আছে, লাইনের সামনে থেকে হচ্ছে যাচ্ছে, অর্থাৎ যে আগে টাকা জমা দিচ্ছে সে হচ্ছে সামনে থেকে বের হচ্ছে, আবার পিছন থেকে ঢুকতেছে, তাই না? অর্থাৎ যে ফার্স্ট ইন করছে সে ফার্স্টই আউট হচ্ছে। পুরো লাইনের মধ্যে যে প্রথমে ঢুকছে, লাইনের মধ্যে ফার্স্টে ঢুকছে, সেই কিন্তু আবার বের হয়ে আসছে। তো সেটাই হচ্ছে কি আবার ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে স্ট্রাকচার হয় এলিমেন্টস আর অ্যাডেড অ্যাট দ্য এন্ড এন্ড রিমুভড ফ্রম দ্য বিগিনিং। আচ্ছা, মানে যদি আমি ডাটা দেই দিব পিছনে, বাট যদি ডাটাটাকে বের করি তাহলে সামনে থেকে বের করব। আচ্ছা, স্ট্যাক স্ট্যাক হচ্ছে কি, তাহলে আমি একটু আগে বুঝলাম যে একটা ঝুড়ির মধ্যে আমরা নোটস রাখতেছি, তো আমি যেটা লাস্টে রাখছি সেটাই আমি ফার্স্টে বের করতেছি, লাস্ট ইন ফার্স্ট আউট। সো ডাটা স্ট্রাকচার হয় এলিমেন্টস আর অ্যাডেড এন্ড রিমুভড ফ্রম দ্য টপ, অর্থাৎ আমার জায়গাটার মধ্যে যে টপে যে আছে তাকে আমি ইনসার্ট করি, আবার তাকে হচ্ছে ডিলিট করি। কি কাহিনী কি বেতাল করতেছি বাইরে, এইটা কি কেমনে বুঝলাম না? বলছি একটু ইয়ার কাছে বোরিং লাগতেছে, লাগার কথা স্যার আমি ফার্স্ট টাইম তো স্ট্যাকটা স্ট্যাকটা হচ্ছে লাইক মনে করেন যে এটা একটা ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে আমি হচ্ছে কয়েকটা কাপড় রাখতেছি, 1 নম্বর কাপড়, 2 নম্বর কাপড়, 3 নম্বর, 4 নম্বর কাপড়, মনে করেন আপনার একটা ঝুড়ি আছে, কাপড় রাখলাম, প্রথমে যে কাপড়টা রাখলাম, সেকেন্ড রাখলাম, থার্ড রাখলাম, ফোর্থ রাখলাম, 4টা কাপড় রাখলাম। এখন আমি বের করতে চাই, তাহলে কোনটাকে বের করব? উপরেরটা যেটা, ওটা যেটা লাস্টে ইন করছি ওটা ফার্স্টে আউট করছি, ওটা স্ট্যাক। আচ্ছা, নন লিনিয়ারে যাওয়ার আগে পেছন থেকে কেউ একজন লিনিয়ারের 4টে আমার কেউ একজন বলেন, বুঝতে পারবো আপনাদের বুঝছি। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের 4টা টাইপ আছে, বা 4টা ডেটা টাইপ আছে। তো কি কি সেগুলো আমি যেগুলো বললাম, আপনি কি পিছনে বসছেন? পেছন থেকে একজন বলেন। আরে ইয়ার বলতো, বলুন কি আছে বলেন, আপনি বলুন। না না ইতিহাসের পাশে আপনি বলেন, মানে লিনিয়ার লিস্ট, মানে লিনিয়ার ডাটা টাইপের বা লিনিয়ার ডাটা স্ট্রাকচারে কি কি আছে, কি কি টাইপ আছে? আপনি বলেন তো বেচারা অনেক চেষ্টা করছে মাথাটা। আচ্ছা, এখানে বুঝেন না কেন যে আমি তো লাইটটা পার করে আসছি, এমন না যে আমি বাতাসে বলে গেছি, তাই না? তো জিজ্ঞেস করতে মাথাটা যত নিচে নামানো যায়। আচ্ছা, আমরা চেষ্টা করি মনে করেন যে প্রথম ক্লাস আমার মনোযোগ একেবারেই নেই, একেবারে মনোযোগ আমার নাই, চেষ্টা করি না যে ও তো সামনে আসলো ডাইরেক্ট আমার পিছনে চলে গেল, যে মনোযোগ নাই, দূর সব সাজাইতে দেয় তো এটা তো স্যার এমনি পারতেছে। এখন পয়েন্টটা হচ্ছে কি যে এখন যতটুকু পরিমাণ নিজের সাথে নিজে ফাঁকিবাজি করবেন, ঠিক তার ডাবল ফাঁকিবাজি বিশ্বাস করেন। অন্যান্য ভার্সিটি যারা আপনাদের সাথেই চলতেছে, যখন 4 বছর করে বের হবে তখন দেখবেন যে তারা কি পর্যায়ে আপনি কি পর্যায়ে, তখন আপনি বলবেন যে ওরা পারছে আমি পারি না। এই কারণটা আপনি কি জানেন?
ক্লাস থাকাকালীন সময়ে আমি আমার মনোযোগটারে কোনোভাবেই রাখতে পারিনি। মনে করেন কিছুই বুঝলেন না, তারপর শুনলেন, খাতায় লিখলেন, অ্যাটলিস্ট খাতায় 2টা ওয়ার্ড লিখলেন, আমি শিওর একটা ওয়ার্ডও লেখেন, খাতা বেরো করেন। তো যখন আপনি নিজের সাথে নিজে তুলনা করতেছেন, আপনি যখন কোনো কোম্পানিতে ঢুকবেন, কোম্পানি আপনার সাথে ডাইরেক্ট তুলনা করবেন, তখন নিজে লাভ করতে পারবেন না। যে অবভিয়াসলি তখন দেখবেন যে এমন জায়গায় ঢুকতে হচ্ছে, এমন জায়গায় জব দিতে হচ্ছে যেটা আসলে জব করাচ্ছে না করা ভালো, কারোর কাছে পরিচয় দিতে পারবেন না, সে বলতে পারবেন না। যদি একটু কষ্ট নিজের ভিতরে না রাখেন, একটু কষ্ট নিজে না করেন, তাহলে আসলে ওই হিসাবে স্টুডেন্ট হিসেবে বের হওয়া মানে জব পাওয়াটাও ডিফিকাল্ট, এবং যদি জব পান সেখানে সাকসেস করাটাও ডিফিকাল্ট। এই কারণ আপনার নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। আমি নিজেকে কোনোভাবেই সামনে রাখতে পারি না। তো গত সেমিস্টারে যা যা করছেন একটা কিছু উত্তর দেবেন মনে হয় না। দেখেন আপনি নিজে কি পরিমাণ প্রতারণা করছেন নিজের সাথে। আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজে। ও যেটা বলতেছে এটা সঠিক। এই জিনিসটা হচ্ছে কি আপনি টের পাবেন 2 বছর পরে যায়। যারা যেটা বলছিল সঠিক। আমার কাছে আমার সামনে কিছু হওয়া আর আরো 1 লাখ মানুষের সামনে হওয়া অনেক পার্থক্য। হ্যাঁ, হসপিটাল দেখেন, আপনি হসপিটালে আছেন না আছেন বিষয়টা না, বিষয়টা হচ্ছে কি যে আপনি নিজেকে অ্যাকচুয়ালি কতটা মূল্যায়ন দিচ্ছেন, কতটা গুরুত্ব দিচ্ছেন। আপনি হয়তো এখান থেকে 3.8 নিয়ে বের হবেন, হয়তো এখান থেকে 3.8 নিয়ে বের হবেন। বিশ্বাস করেন আপনি যে জায়গায় আসছেন, মানে যে কোর্সে আসছেন, মানে যে ডিপার্টমেন্টে আসছেন, এই ডিপার্টমেন্টে 3.8 এর কোনো দাম নেই, এখানে দাম নেই। আপনি যদি বাইরে অ্যাপ্লাই করেন হয়তো কিছু জায়গাতে একটু প্রিভিলেজ পাবেন। মনে করেন যে স্কলারশিপ আপনি 10% পাইলেন বা 20% পাইলেন, যেমন আমাকে যদি 90% দেন তাও পারতাম। তো প্রতি বছরে 10 লাখ টাকা খরচ করে মুখে কথা। সো বাইরে পিএইচডি করতে গেলে বা বাইরে পড়তে গেলে কিছু তো আপনার মধ্যে থাকতে হবে যে আপনি তাকে শো করাতে পারেন। আপনি আরেক বছর পরে একটা সিভি লিখতে গেলেন, বিশ্বাস করেন সিভিতে লেখার জন্য কিচ্ছু করেন, শুধু নিজের নাম আর আইডি লেখা ছাড়া কিচ্ছু করেন, কিচ্ছু শিখেন নাই, কিছুই লেখার মতো লেখেন নাই। কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলতে ওইটা বোঝায় যেটা আপনি স্কিল বাড়ায়। আপনি মাসে 2 টাকা দান করলেন, ওটা কোকারিকুলার অ্যাক্টিভিটিস না, ওটা আমার নিজের মানে নিজেকে নিজে আরো বড় করা, সেটা কোনো জিনিস। বা কোকারিকুলার অ্যাক্টিভিটিস কোনটা? মনে করেন আমি কন্টেস্ট করতেছি, আপনি কন্টেস্ট না পারলেন, কন্টেস্ট কি জানি কিনা, আপনি এসে বসলেন, দেখলেন, প্রবলেমটা করলেন, চেষ্টা করলেন। এখন প্রবলেম যখন আপনি চেষ্টা করছেন, সেই চেষ্টা করা আর আগের ক্লাসে বাইরে থাকা দুটো কিন্তু এক না, পার্থক্য আছে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার সামনে বলছি, এগুলো আপনার সবগুলো কিন্তু আপনার কানের পাশ দিয়েই গেছে, মাথায় কিন্তু একটা লোক নেই, রিয়া জানেও না কি করানো হচ্ছে। সো সেটা হচ্ছে কি প্রত্যেকের চেহারা দেখে বুঝি কে কি করতেছে, কি না কে কি শুনতেছে না শুনতেছে। একদম পেছনে থেকেও সব বলতে পারবে, একদম সামনে বসেও কিচ্ছু পারবে না। তো পার্থক্যটা হচ্ছে আপনি নিজে আপনার সবচেয়ে বড় পার্থক্য। এখান থেকে কমপক্ষে 10টা প্রশ্ন আসা উচিত ছিল যে স্যার স্ট্যাকের মধ্যে আরো কিভাবে আমরা জিনিসটা বুঝতে পারি, গ্রাফটা কিভাবে আরো দেখতে পারি, কেন স্যার এইভাবে আসতেছে। তো এরকম আরো অনেক কিছু জিনিস আপনারা জানার বা বোঝার কথা ছিল। যেমন দেখেন এই যে পাশে যে ছেলেটা তানভীর, এই ছেলেটা মানে আমাদের একটা কোর্স ছিল আর কি, শেষ হয়েছে গত সেমিস্টারে মোবাইলে। তো যা চিন্তা করতেছে ওইটাই লিখতেছে।
আমি কাজ করাচ্ছি, আমার কাজ করানোর আগে তো বানানো শেষ। এর মানে এই না যে সে গেট থেকে ইয়া করছে, এর মানে হচ্ছে সে অ্যাটলিস্ট হলেও বাসায় একটু সময় দিছে, ক্লাসরুমে একটু সময় দিছে, অর্থাৎ নিজেকে একটু জন্য হইলেও ডেডিকেশন রাখার চেষ্টা করছে। আর আমি চেষ্টা করে স্যার জিজ্ঞেস করলে কতটুকু মাথা আগে ঢোকে। তো দেখেন এখানে লস, পুরো লস আপনার, আর কোনো লস নাই। আমি আপনার পড়াই না আমার পাশে বেতন দিয়ে দিচ্ছি, বাট পুরো লসটা কিন্তু আপনার, বিশ্বাস করেন পুরো লসটা আপনার। 5,000 টাকা দিয়ে স্যারের কাছে স্ক্যান করা গেছেন না। সো এই জিনিসটা যদি বোঝেন, তবে কি আমার মতে মাঝে মাঝে কিছু কিছু সময় নিজেরও আর্ন করা জরুরি, বুঝতে পারতেন যে টাকাটা যখন আমি দিচ্ছি আমার কতটুকু কষ্ট করে কামাইতে হয়। যখন টাকাটার কোনো ভ্যালু আপনার কাছে থাকে না, তখন আসলে পড়ার মূল্যায়ন থাকে। আমি ক্লাসে আসার প্রয়োজন মনে করি না, ক্লাসে পড়ার প্রয়োজন মনে করি না, স্যারের কথা শোনার প্রয়োজন মনে করি না, পরীক্ষা দেওয়ার প্রয়োজন মনে করি না, পুরো পাস তো হয়ে যাচ্ছে। কিন্তু পাস যে কেন হচ্ছে সেটা আমরা জানি। আসল যদি রেজাল্ট আপনারা দেখতেন, বিশ্বাস করেন একজন ঠিকঠাক করতেন না। তো অনেক সময় ভেজে পাস করানো হয় এই জন্য যাতে হচ্ছে যে আপনারা একেবারে ডিমোটিভেটেড, এমনি করেন না, তার মধ্যে পড়াশোনা ছেড়ে না দেন। এই জন্য অনেক সময় দেওয়া হয় কিছু মার্ক, যাতে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনার পড়াশোনা যাতে করেন। সো দুধের উপর থেকে শর্ট বের করে নিয়ে বাকিটা দুধ ফেলে দেওয়া হয়, আখের রস থেকে আখের রসটা বের করে নিয়ে আখের ফেলে দেওয়া হয়। সো এখান থেকে হাতে গোনা কয়েকজনে কিন্তু ভালো জায়গায় যাবে। আমাদের যারা আগে ব্যাচে পাস করে গেছে তাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু ভালো জায়গায় যায় না। হাতে গোনা যারা ভালো জায়গায় গেছে একদম অনেক ভালো কাজ করতেছে। আপনার ব্রেন স্টেশনে আমাদের 6 থেকে 7 জন বড় হয়ে আছে। আপনাদের ইনোসিসে বড় হয়ে আছে, টাইগারিটিতে আছে, বিজিআইটিতে আছে, এবং আপনাদের মজার কথা অনেকগুলো বড় ভাই বোন তারা বাইরে আছে, দেশের বাইরে আছে, তো তারা কিন্তু প্রথমে বুঝতে পারেনি, বাট যখন থেকে তারা বুঝছে তারপর থেকে তারা ট্রাই করছে যে অ্যাটলিস্ট আমি নিজেকে প্রতারণা না করবো। বিশ্বাস করেন যখন থেকে তারা বুঝছে তাহলে আমার ক্লাস একটা কথা তাকে বলতে হয়, আমাকে তাকে সামনে বসার কথা বলতে হয়, খাতা বের করার কথা তাকে বলতে হয়, নিজেই বের করছে। আমাকে কোশ্চেন করছে, স্যার এখান থেকে কি করবো, কতবার বিশেষ পরীক্ষা গেছে, যার দায়িত্ব ছিল, যার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, যার কিছু করার ইচ্ছে ছিল, সে ঠিকই পড়াশোনা করছে, শত কাজ থাকা সত্ত্বেও, অসুস্থ হওয়া সত্ত্বেও। আপনি পরীক্ষা দিতে গেলে লেখা থাকবে না যে আমি অসুস্থ ছিলেন না, সামনের যে আপনাকে জবে নেবে সে আপনি অসুস্থ না অসুস্থ তার কিছু দেয় আসে না। অসুস্থতা অবশ্যই জীবনের জন্য একটা কিন্তু বাট অসুখ দিকে থাকি, বা আমি যদি নিজের সাথে নিজেকে প্রতারণা করি প্রত্যেকটা সময়, তো এটা আমার জন্য এক সময় হুমকি হয়ে আসবে। আচ্ছা, সো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার কি, যে যেহেতু আমরা আগে বুঝলাম যে আমরা ডাটা স্ট্রাকচারকে মেইনলি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। সো নন লিনিয়ারের মধ্যে আমরা কি করতে চাই বা কি কি আছে সেটা হচ্ছে কি ট্রি। সেটা আগে বলছি যে ট্রি হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ওয়ে, অর্থাৎ মানে ডাইরেক্ট আমি না করে আমি হচ্ছে কি স্টেপ মানে আপনার একটা মাধ্যম দিয়ে তারপর যাচ্ছি, বা বলতে পারেন যে কাউকে মাঝখানে রেখে বা তার থ্রুতে হচ্ছে কি আমি অ্যাক্সেস করতে পারছি ডাটাকে। সো আমি নাজিলাকে বললাম আমি ও মানে তাপসের ইনফরমেশন, সো ডাইরেক্ট তাপস ইনফরমেশন না, যে নাজিলার থ্রুতে আমি তার তাপসের ইনফরমেশনটা পাইছি। সো ইনফরমেশনটা পাওয়ার আগে পেতে হলে আমাকে আগে ওর পর্যন্ত যেতে হয়েছে, বা ওকে অ্যাক্সেস করে তারপরে তাকে অ্যাক্সেস করতে হয়েছে। সো এটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল। সো ট্রিটা আপনারা চাইলে ট্রি নিয়ে করতে পারেন, একটু দেখতে পারেন বাসায়। ট্রি এর অনেকগুলো আছে, একটা নাম হচ্ছে AVL ট্রি, B প্লাস ট্রি, B মাইনাস ট্রি, মানে ট্রি, শুধু ট্রি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কাজ দিয়ে দিলাম, আমি 5টা কোড দিব এর, এই 5টা কোড আপনার বাসায় করবেন, আমি পরবর্তীতে আমি প্রবলেম সলভ করব, সমস্যা নেই। তো শুধু ট্রি, ট্রি জিনিসটা কি এটা নিয়ে প্রত্যেকে একটা অ্যাসাইনমেন্ট করবেন, শুধু ট্রি নিয়ে। ট্রি নিয়ে আপনি কি বুঝছেন, বা ট্রি কি অ্যাকচুয়ালি, এবং ট্রি এর মধ্যে কি কি প্রকারভেদ আছে,
ঠিক আছে? নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের একটা এক্সাম্পল হচ্ছে ট্রি। এই ট্রি এর মধ্যে কি কি আছে আমরা পরবর্তী ট্রি এর মধ্যে স্লাইডে আছে, সমস্যা নেই, আমরা ট্রিতে ঢুকবো। বাট শুধু ট্রি জিনিসটা কি বা ট্রি এর পুরো কাহিনীটা আপনারা আগামী দিন আমাদের যেদিন ক্লাস হোক বা ল্যাব হোক যেটা হোক না কেন আপনার একটা অ্যাসাইনমেন্ট করে আমার নিয়ে এসে, বাট এখানে কথাটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট নিজের থেকে লেখেন, যদি না লেখেন সমস্যা নেই, আমি তাকে মার্কস আমি কাটবো না, বাট নিজের থেকে 2 পৃষ্ঠা লেখেন, বাংলা লেখেন ইংলিশ অঙ্কে লেখেন কোনো সমস্যা নেই, বাট নিজের থেকে 2টা পৃষ্ঠা বা এক পেজে লেখেন কোনো সমস্যা নেই। ট্রিটা কি অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারতেছেন কিনা এটার একটা অ্যাসাইনমেন্ট আপনাকে দিই, শুধু ট্রি কি আর ডাবল ট্রি, তুমি আমার বাইরের গাছ না বট গাছ না, মানে আমাদের ডাটা স্ট্রাকচারের ট্রিটা কি, ট্রিটা যেটা আমরা জানি। আচ্ছা, সো গ্রাফ আমরা অলরেডি বলছি যে আমরা গ্রাফ হচ্ছে কি যে অনেকগুলো, আচ্ছা নোড মানে কি, নোড মানে হচ্ছে কি যে স্টেট, একটু দেখালাম না যে আমি এখান থেকে এখানে গেলাম বা এখান থেকে এখানে গেলাম, এইগুলোকে এক একটাকে নোড বলে, নোড 1 নোড 2 নোড বলেন, স্টেট বলেন, নোড বলেন। এই কালেকশন অফ নোডস কানেক্টেড বাই এজেস, এজ মানে কি এগুলাকে এজ বলে, এগুলাকে এজ বলে, বুঝছেন? এগুলাকে নোড বলে, এগুলাকে এজ বলে, অর্থাৎ কানেক্টিং পাথটা, যে পাথ দিয়ে কানেক্টেড এগুলাকে এজ বলে, ঠিক আছে? সো কালেকশন অফ নোডস কানেক্টেড বাই এজেস রিপ্রেজেন্টিং রিলেশনশিপস বিটুইন ডাটা এলিমেন্টস, অর্থাৎ এখানে ডাটা আছে হচ্ছে মনে করেন 2, এখানে আছে হচ্ছে 5, এখানে 7, এখানে মনে করেন 8, 2 এর সাথে 5 কিভাবে কানেক্টেড, বা মনে করেন যে 2 থেকে 5 এ যেতে হলে আমাকে 4 টাকা খরচ করতে হবে, বা A থেকে B তে যেতে হলে 4 টাকা খরচ করতে হবে, B থেকে C তে যেতে হলে আমাকে 6 টাকা খরচ করতে হবে, C থেকে D তে যেতে গেলে আমাকে 7 টাকা খরচ করতে হবে, বা A থেকে B তে যেতে গেলে আমাকে 3 টাকা খরচ করতে হবে। এই যে 4 6 7 3 বললাম, এগুলোকে কি বলে? 4 6 7 3 যে বললাম এগুলোকে কি বলে? এজ। এজ। আর এগুলোকে কি বলে? A B C D গুলোকে কি বলে? A B C D গুলোকে নোড বলে। আচ্ছা, দেখ আমি যতক্ষণ পেছাতে পারছি কারো কানি রয়ে গেলে হ্যাশ টেবিল, হ্যাশ টেবিল হচ্ছে কি a data structure that uses a hash function to map keys to values allowing for fast lookup and insertion। আচ্ছা, ডাটা স্ট্রাকচারের আরো একটা স্ট্রাকচার আছে বা নন ডিরেক্টিভ স্ট্রাকচার আছে, সেটাকে বলা হচ্ছে হ্যাশ টেবিল। এই হ্যাশ টেবিলটা কি করে? একটা হ্যাশ ফাংশন ইউজ করে, একটা ফাংশন আর কি, ওই ফাংশনটাকে আমরা বলছি হ্যাশ ফাংশন। এই হ্যাশ ফাংশনটা কি করে? টু ম্যাপ কিজ টু ভ্যালুজ allowing for fast lookup and insertion, অর্থাৎ ভ্যালুজ গুলাকে কানেক্টেড করা এবং তার মধ্যে ইনসারশন ডিলিশন করতে পারা, এরকম আরেকটা ডাটা স্ট্রাকচার হচ্ছে কি হ্যাশ টেবিল। আচ্ছা, লাস্ট স্লাইড, সেটা হচ্ছে কি যে ডাটা স্ট্রাকচার অ্যাপ্লিকেশন, যে ডাটা স্ট্রাকচারস আর ওয়াইডলি ইউজড ইন ভেরিয়াস অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যে ডাটাবেসের কাজ যখন করতেছি তখন ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করা জরুরি, অর্থাৎ ডাটা গুলাকে আমি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারতেছি, স্টোরেজ করব, মানে যখন অনেক বেশি ডাটা আসতেছে। আচ্ছা, সঠিকভাবে বললে আপনার কাছে মনে করেন এক জায়গায় ছিল 5টা ডেটা, 5টা ডেটা আপনি চাইলেই আপনার মতো যেভাবে রাখতে পারেন। আপনি অফিসে বসছেন, আপনার কাছে এখন ডেটা আছে প্রায় 1 লাখ ডেটা বা 2 লাখ ডেটা আপনার কাছে আছে, বা 5000 স্টুডেন্টের ডেটা আপনার কাছে আছে। তো এখন যদি আমি আপনাকে বলি যে 671 নম্বর স্টুডেন্টের ডেটা আমাকে বের করে আমাকে দেখাও, তখন আপনার কাছে এটা ক্যাচ লাগবে না যে এত বেশি ডেটার মধ্যে থেকে 671 নম্বর কি বারবার খুঁজে 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 বের করা কি কঠিন না? জিনিসটা মানে বুঝতে পারছি না। আমার কাছে 5000 ডেটা আছে, তো 5000 ডেটার মধ্যে থেকে 671 নাম্বার যে ডেটা ওইটা আমি খুঁজে বের করে ওইটার ডিটেইলস আমি জানতে চাই, তাহলে আমি কি করব? সার্চিং করব, যে সার্চিং হোক। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? ওগুলাকে কি সাজাতে হবে।
ডেকোরেট করতে হবে, সর্ট করতে হবে, অর্থাৎ ডেটাকে ম্যানেজমেন্ট করতে হবে। সো ডেটাকে ম্যানেজমেন্ট করার জন্য, স্টোরেজগুলো ম্যানেজমেন্ট করার জন্য, ডাটাগুলোকে ঠিকভাবে খুঁজে বের করার জন্য, স্ট্রাকচারগুলোকে বের করার জন্য আমরা কি যে ম্যানেজমেন্টটা করতেছি সেটাই কিন্তু ডাটা স্ট্রাকচার। সেটাই হচ্ছে ডাটা স্ট্রাকচারের কাজ। সো ডাটা স্ট্রাকচারের মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি আমরা ডাটাবেজের ম্যানেজমেন্ট করতে পারতেছি। দুই হচ্ছে অপারেটিং সিস্টেম, যে টু ম্যানেজ মেমোরি, প্রসেস এন্ড ফাইলস। অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে? অপারেটিং সিস্টেমের মধ্যে মনে করেন আপনি কমান্ড দিলেন যে আমি এখন গান শুনবো, বা আপনি কমান্ড দিলেন যে আমি ব্রাউজারে ঢুকবো, আবার আপনি কমান্ড দিলেন যে আমি কোনো একটা ফোল্ডারে ঢুকবো বা কোনো পিডিএফ ওপেন করবো। একসাথে 4-5টা আপনি প্রসেসের কথা বলছেন, তো ও কোনটা করবে? 4-5টা প্রসেস একসাথে বলছেন, পিডিএফ ওপেন করতে বলছেন, গান ওপেন করতে বলছেন, আবার হচ্ছে একটা ব্রাউজার ওপেন করছেন, একটা গেম আপনি ওপেন করছেন। 4টা কাজ বললাম, তো ও কোনটাকে আগে নেবে? কেন সেটা কেন? যদি আপনি কমান্ডকে মানে অপারেটিং সিস্টেম ক্যাসে আমি প্রমাণ কেন দেবো? আচ্ছা, এটা হচ্ছে কি অপারেটিং সিস্টেমের মধ্যে যখন প্রসেসগুলো দিই তখন প্রসেসগুলো অবভিয়াসলি আগে সাজানো থাকে যে এইটা আগে দেওয়া হয়েছে, এটা পরে দেওয়া হয়েছে। বাট আমি গান শুনতে শুনতে হঠাৎ করে মনে করলো যে না আগে দেখে আসি, তো ব্রাউজারে চেক করে আসি। তখন আমি ব্রাউজারে ঢুকলাম, বাট একটা গেম ওপেন হচ্ছে, গেম ওপেন হইতে হইতে আমি ব্রাউজারে ঢুকছি। এটাকে বলা হয় প্রায়োরিটি। অর্থাৎ যে কাজে আমার এখন প্রায়োরিটি আছে, অর্থাৎ মনে করেন যে এটা হচ্ছে প্রসেস নাম্বার 1, এটা প্রসেস নাম্বার 2, প্রসেস নাম্বার 3, প্রসেস নাম্বার 4, 4টা প্রসেস। এই 4টা প্রসেসের মধ্যে প্রথমে বলছে কি একটা MP3 সং আমি দিলাম, 2 হচ্ছে কি আমি বললাম যে একটা পিডিএফ আমি ওপেন করতেছি, 3 নম্বরে বললাম যে আমি একটা ব্রাউজারে ঢুকতেছি, 4 নম্বরে বললাম যে আমি গেম ওপেন করতেছি। তো আমি MP3 ওপেন করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো যে তাকে ব্রাউজারের কাজটা দেখা জরুরি। তখন আমি কি করছি, ঠাস করে আমি এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করলাম। তখন এইটাও কিন্তু ওপেন হচ্ছে, এটাও কিন্তু ওপেন হচ্ছে, ওপেন হতে হতে এইটা আগে ওপেন হয়ে যাবে। কেন? এটা কি বলা হয় প্রায়োরিটি, প্রায়োরিটি কিউ। রাস্তায় তো গাড়ি চলতেছে, বাট একটা ভিআইপি গাড়ি আসে, তখন সবাইকে সাইড করে ব্রেক রেখে আগে যেতে দেয় না, সেটা হচ্ছে ওইরকমই। অপারেটিং সিস্টেমে ঠিক এভাবেই কাজ করে যে যার প্রায়োরিটি আগে দেওয়া হচ্ছে, আমি প্রায়োরিটি আগে দিচ্ছি কোনটা সেটা যদি কম্পিউটার বুঝতে পারে, তো তার কাজটা আগে করার চেষ্টা করে, বাকিটাকে একটু হোল্ড রেখে, কিছুক্ষণের জন্য হোল্ডে রেখে তাকে আগে কাজ করে। সো অপারেটিং সিস্টেমের এই যে প্রসেস মেমোরি, এবং প্রত্যেকটা কাজে কিন্তু মেমোরি হয়ে আসে, মেমোরি থেকে ফেচ হয়। আপনারা যখন করবেন যে মাইক্রোপ্রসেসর করবেন তখন দেখবেন যে কোনো একটা কমান্ড দিলাম, সেটাকে ফেচ করা, জাম্প করা, মুভ করা, এরকম অনেক ধরনের কাজ আছে। ওটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মানে আপনাদের মাইক্রোপ্রসেসরের নিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা কোর্স আছে, এই সেমিস্টারের পরের টেবা, নেক্সট পরের টেবা যাই না, জিজ্ঞাসা বলতে পারবো। তো মেবি তার হয় পরে না তারপর টেবা। সো ওইটা আমরা দেখবেন যে স্টেপ বাই স্টেপ আমাদের যে কাজ হচ্ছে। তারপরে সেমিস্টার একটা কোর্স পাবে, সেটা হচ্ছে কম্পাইলার। অর্থাৎ আমরা কোড কিভাবে কম্পাইল করতেছি, বা এই যে কোড লিখলাম, কোড লিখার পরে কোডটা আমাদের কাছে রান হয়ে যাচ্ছে কেমনে আসতেছে, এটা কিন্তু আমরা জানি না। তখন হচ্ছে ওটা আমরা দেখবো যে কেমনে পুরো জিনিসটা রান হয়ে আমার সামনে আসতেছে কোডটা, হচ্ছে কম্পাইলার আমরা দেখবো, কম্পাইলার কনস্ট্রাকশন। আচ্ছা যাই দেখেন, আমাদের হচ্ছে কি কম্পাইলার ডিজাইন, অর্থাৎ কম্পাইলারে হচ্ছে কি কোডটা কিভাবে আমাদের পর্যন্ত আসতেছে, এই জিনিসটা কিন্তু আমরা ডেটা স্ট্রাকচার কারণে বুঝতে পারবো। যত ডেটা স্ট্রাকচার ভালো করে বুঝবো তত হচ্ছে কি আমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই তে হচ্ছে কি ডাটা স্ট্রাকচারের কাজ অনেক বেশি। এখন এআই কি, যে আমার ইন্টেলিজেন্সটা আমি মেশিন থেকে বের করে দেখার চেষ্টা করি, অর্থাৎ মেশিন আমার মতো করে বুঝতে পারতেছে কিনা।
আমি যেভাবে বুঝতে পারি যে এটা হচ্ছে ইন্টিজার সংখ্যা, এটা হচ্ছে ডাবল সংখ্যা, ফ্লোট সংখ্যা, মেশিনে বুঝতে পারতেছি না। মেশিনকে এই জিনিসটা বুঝতে শেখানো, কাজ করতে পারে না, অর্থাৎ মেশিনকে ট্রেন করতে পারে না। এই জিনিসগুলো কিন্তু ডাটা স্ট্রাকচারের অনেক, ডাটা স্ট্রাকচার একটা বড় অ্যাপ্লিকেশন। এটা গ্রাফিক্সের মাল্টিমিডিয়া টু স্টোর অ্যান্ড প্রসেস ইমেজেস, ভিডিওস অ্যান্ড অডিও ডাটা। আপনি বলতে পারেন যে স্যার ভিডিও বা ইমেজের মধ্যে ডাটা স্ট্রাকচার কীভাবে কাজে লাগে? দেখেন, ভিডিও যে রেজলিউশন, আপনার সামনে যে ভিডিওটা ওপেন হচ্ছে বা একটা ছবি ওপেন হচ্ছে, এখন এই মোবাইল দিয়ে ছবি তোলা, এই মোবাইল দিয়ে ছবি তোলা আর এই মোবাইল দিয়ে ছবি তোলার মধ্যে অবভিয়াসলি পার্থক্য আছে। দুটার মধ্যে কি পার্থক্য? যে রেজলিউশনটা, এ যতটা ক্লিয়ারলি চেহারাটাকে দেখাতে পারবে, এটা কিন্তু সেটা পারবে না, বিকজ অফ তার মধ্যে রেজলিউশন পার্টস পার ইঞ্চ। মোবাইল কিনতে গেলে কিন্তু দেখা হয় পিপিএম, পিপিআই, দেখবেন যে আপনার রেজলিউশন কত থাকে, তো কি বলে রিফ্রেশ রেট কত থাকে, কত হার্স রিফ্রেশ রেট থাকে। সো মোবাইল কিনতে গেলে এই জিনিসগুলো দেখা হয়। তো আপনারা কি দেখেন যে ক্যামেরা কতটুকু সুন্দর, ক্যামেরা কতটুকু, কত মেগাপিক্সেল, তাই না? যে কত মেগাপিক্সেল কি, যে আপনার ছবিটাকে বা আপনার চেহারা ছবিটা তোলা হলো, ওইটাকে কতটুকু সূক্ষ্মভাবে আপনার সামনে, শুধু জাস্ট চেহারাটাকে যেন আপনার সামনে ক্লিয়ার আনতে পারে, যতটুকুকে ফোকাস করছেন, ফোকাসড অংশটুকু যেন আপনার সামনে খুব ক্লিয়ারলি ভিজুয়ালাইজ হয়, রিপ্রেজেন্ট হয়। এটাই কিন্তু ক্যামেরার মেইন কাজ, তাই না? সো এইখানে তাহলে কি করতে হয়? মনে করেন যে আমি নাইটের ছবি তুললাম, তোলার পরে ওর ছবির মধ্যে যতটুকু মুখ আছে, মুখের মধ্যে চোখ যতটুকু, সেটাকে আস্তে আস্তে ও সাইড করে ফেলেছে। এই হচ্ছে মানে যত ছোট করতেছি, যত বেশি সংখ্যায় ভাগ করতেছি, তত আমার ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ ডাটাকে নিয়ে যত বেশি কাজ করতে পারতেছি, যতটুকু ডাটা আমার দরকার ততটুকু কাজ করে, বাকি ডাটাটাকে ফিল্টার করে দেওয়া। তো এইভাবে এই স্ট্রাকচার বইতে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু ডাটা স্ট্রাকচারের কাজ। অর্থাৎ আমি একটা, এই যে বল না ওই মুভিতে ভিএফএক্স ডাটা স্ট্রাকচারের কাজ, অর্থাৎ ডেটাকে যত ক্লিয়ার সূক্ষ্ম আনানো যায়, তো আমার সামনে ভিজুয়ালাইজ করতে তার সুবিধা হয়। সো এই গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া এই কাজগুলো কিন্তু ডাটা স্ট্রাকচারের একটা অংশ। আচ্ছা, সো স্লাইডটা খুবই ছোট, আমি জাস্ট আপনাদের দেখার জন্য নিয়ে আসছি যে অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচার জিনিসটা কতটুকু, ডেটা স্ট্রাকচার আমরা কী করবো, কী কী দেখবো, তাহলে টপিকটা আপনাদের বললাম। এখন এগুলো তুমি ঢুকি নেই, এগুলো আমরা আস্তে আস্তে ঢুকবো। সো শুধু ডেটা স্ট্রাকচার জিনিসটা কি, এটা কারো কোশ্চেন থেকে দাও, আপনি বলতে পারেন। আজকে ল্যাব ক্লাস ছিল, আমি যেহেতু কিছু পড়াই নাই, সো ল্যাব আসলে ইচ্ছা ছিল যদি স্ট্যাকটা দেখাবো, মানে স্ট্যাকের যে কোডটা আমি আজকে দেখানোর ইচ্ছা ছিল। ওর ফার্স্টে আশা করে মনে হলো ডাটা স্ট্রাকচার জিনিসটা তাই তো জানি না, ওইটা একটু দেখাই। সো আজকে তো ল্যাব ছিল, আগামী আবার ল্যাব হচ্ছে পরের ক্লাসে, মানে পরের সপ্তাহে। তো তখন আমরা প্রথম টপিকটা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো, হয়তো বা অ্যারে, যেহেতু আমাদের, আর আপনাদেরকে আমি লেকচার প্ল্যান দিয়ে দিব যে কোন ক্লাসে কী করবেন আপনারা। জাস্ট ওকে বলি আর কি, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, আরও দু একটা পয়েন্টার, এগুলো হচ্ছে আমরা দেখব। তারপর হচ্ছে যে হ্যাশ টেবিল, এগুলা আমি চেষ্টা করবো হচ্ছে যে আপনাদের মেবি জুন মাস হতে পারে। তো বিয়ের আগে আমি ডাটা স্ট্রাকচারটা যতটুকু দেখানো যাবে। এখন এই 6 মাসে তো ফুল ডাটা স্ট্রাকচার দেখানো সম্ভব না, বিকজ অফ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। আগে ডেটা স্ট্রাকচার একটা কোর্স ছিল, অ্যালগরিদম একটা কোর্স ছিল, তো দুইটাকে একত্র করা হচ্ছে। তো মনে তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ডেটা স্ট্রাকচার কত ভাস্ট জিনিস, অ্যালগরিদম কত ভাস্ট জিনিস। সো যদি আমি অ্যালগরিদম শুরু করতে পারি বিয়ের আগে, আমি শুরু করবো, তো তার আগে ডেটা স্ট্রাকচারের বেশ কিছু টপিক হচ্ছে আমরা দেখবো, এবং যে টপিকগুলো দেখতেছি সেই টপিকগুলোর কোনগুলো করবো, এবং পাশাপাশি হচ্ছে কি ওইগুলোর জাজ থেকে, মানে কোনো অনলাইন জাজ থেকে ওই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাবের কাজ হবে। সো আপনাদের প্রত্যেকটা ল্যাবে পারফরমেন্স অ্যানালাইসিস হবে। আমি এই সেমিস্টার থেকে শুরু করতেছি যে প্রত্যেকটা ল্যাবেই আপনারা কী কী কাজ করতেছেন ওই পারফরমেন্স অ্যানালাইসিস হবে, এবং ল্যাবের যে মার্কসটা
ল্যাবের মার্কসটা প্রত্যেক দিনের পারফরমেন্স অ্যানালাইসিস থেকে মার্কস আসবে। সো আমি আপনাদেরকে ওই এখন রেজিস্ট্রেশন শেষ হয় নাই, তো শেষ হলে আমি আপনাদেরকে কতজন স্টুডেন্ট এর উপর বেস করে একটা ইয়া দিয়ে দেবো, এক্সেল শিট বানিয়ে দিয়ে দেবো। এক্সেল শিট আপনারা দেখতে পারবেন যে আপনাদের হোমওয়ার্কে আপনারা কতটুকু মার্কস পাইছেন, আপনার ল্যাব পারফরমেন্সে কতটুকু মার্কস পাইছেন, ক্লাস পারফরমেন্সে কতটুকু মার্কস পাইছেন, আপনাদের অ্যাসাইনমেন্টে কী মার্কস পাইছেন। সো এটা দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের গ্রেড কী আসবে। ঠিক আছে, এবার মনে করেন যে গ্রেড আমি করার আগে আপনি করতে পারবেন যে আপনাদের গ্রেডিংটা আপনারা আগে বুঝতে পারবেন। সো তাহলে আই হোপ আর কারোর কোনো ডাউট থাকবে না। চেষ্টা করবেন ক্লাসে একটু মনোযোগী হওয়ার, চেষ্টা করবেন ক্লাসে একটু অবদান রাখার। যে আমি কিছু জিনিস তার কাছে জিজ্ঞেস করে জানতে পারছি, দেখতে পারছি, বুঝতে পারছি। আর আগামী ক্লাসে এই ট্রিটার উপর একটা ছোট অ্যাসাইনমেন্ট করে নিয়ে এসেছেন যে জাস্ট ট্রি সম্পর্কে অ্যাসাইনমেন্ট করে নিয়ে এসেছেন। যদি কেউ ট্রি সম্পর্কে কেউ প্রেজেন্টেশন দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, প্রবলেম নেই। বাট ট্রিটা কি তার উপর একটা ছোটো অ্যাসাইনমেন্ট আমরা করে নিয়ে আসবো। ওটা ক্লাসের মধ্যেই আমরা ইয়ে করি। আগামী ক্লাস মনে হয় কাটে না কালকে নাই, পরশুদিন আছে হচ্ছে ইয়া 7 দিন না। ঠিক আছে, আচ্ছা আপনাদের সবার আইডি কার্ড আমাকে লিখে দিয়ে দেন। আর একটা টপিক জাস্ট আমি বের করে রাখছি আপনাকে দেখানোর জন্য। আচ্ছা, সো ডাটা স্ট্রাকচারে আরো কিছু জিনিস জাস্ট আমাদের দেখানোর জন্য আর কি যে আচ্ছা এই যে যদি আপনারা কেউ দেখেন এক মিনিট যদি আপনারা লিনিয়ার ডাটা স্ট্রাকচার সম্পর্কে আরেকটু ভালো জানতে চান, সো লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা আমি এটা লিঙ্ক দিয়ে দেবো যে ইয়া লিঙ্কসের একটু জাস্ট দেখতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার আরেকটু সামনে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো প্রত্যেকটা জিনিস। তারপরে হচ্ছে যে হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচারটা কেমন, বাইনারি ট্রি, সার্চ ট্রি, বাইনারি হিপ, হ্যাশিং যেটা দেখতে পারেন। আর লাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডাটা। সো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি তার একটু ডিটেলস টাইপ হচ্ছে কি আপনার এখানে দেওয়া আছে। সো চাইলে এগুলো আপনারা একটু দেখতে পারেন, দেখে যার যদি কোনো প্রবলেম মনে হয় আপনি একটু বললেন, আমি দেখাই দেবেন, সমস্যা নেই। অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার নন লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট নিজে তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি মেইনলি ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে মেইনলি যে কাজটা হয় ডাটাকে আমরা হাইড করি, হাইড করে ডাটা হাইড করতে ডাটা হাইড অ্যাকচুয়ালি ইনফরমেশনটা হাইড করি, ভিতরে কি কাজ করছে সেটা হাইড করি। এবার আমরা একটা সফটওয়্যার ওপেন করছি বা একটা গেম ওপেন করছি, জাস্ট গেমটা খেলতে পারতেছি, গেমে কে বানাচ্ছে সেই কোডটা ওটা চার্জ সো এগুলো নিয়ে আমাদের আরো ডিটেলসে কাজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি এই লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব? আচ্ছা যে আপনাদেরকে তাহলে এই লিঙ্কগুলো আপনাদের 4টা লিঙ্কে দিয়ে দেবো।